এমন মেজাজ দেখে তো শিখা কান্নাই করে ফেলে, যার ফলে শিখা মামনিকে এসেছে আর কান্নাই বা কেন করতেছিস? রাসেলের মায়ের কথা শুনে চমকে ওঠে। এই মেয়েকে এত সম্মান দিয়ে কথা বলে কথাটা ভেবেই রাসেল চোখে জল চলে আসে। এদিকে কিছু শিখা বলছে না দেখে রাসেলের আম্মু দরজার দিকে চলে আসে আর এসে অবাক হয়ে যায় রাসেলকে দেখে। খুশিতে চোখ থেকে আষাঢ়ের বৃষ্টি পড়তে শুরু করে। এজন্য কোনো কষ্টের বৃষ্টি না, সুখের বৃষ্টি। কেমন আছিস বাবা? আমাদের ছাড়া থাকতে পারলি এতদিন? কোথায় ছিলে, কি করেছিস? নিজের কোনো যত্ন নিসনি, একদমই কথাগুলো বলে হাঁপিয়ে যায়। আপনারা আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আপনাদের পরিচিত কেউ না। আমাকে এখানে থাকার জন্য পাঠানো হয়েছে অফিস থেকে। এটা আপনাদের বাড়ি জানলে আমি মরে গেলেও আসতাম না। আর হ্যাঁ, আপনারা যাকে এভাবে কথা বলার চেষ্টা করছেন সে আজ থেকে কয়েক বছর আগেই মারা গেছে। আপনারা মেরে ফেলেছেন তাকে মিথ্যা অপবাদ দিয়ে। দেখ বাবা, এমন করে বলিস না। আমরা অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দে আমাদের। আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, তোকে কোথাও পাইনি। রাসেল হাসতে থাকে। এজন্য ছাড় কেস চলতেছে এখানে। খোঁজ রেখেছেন, তাও আবার আমার। তখনই পিছন থেকে রাসেলের আব্বু আর বোন বেরিয়ে আসে। জুই ওর ভাইকে দেখেই তো দৌড়ে এসে জোরে ধরে কান্না করে দিয়ে কিলঘুষি মারতে থাকে। রাসেল ওর বোনের সাথে ঝগড়া করতে পারলো না, বুকে জড়িয়ে সেও কান্না করে দিল। তোর কথা আমার সব সময় মনে পড়েছে, কিন্তু এই সমাজের নিকৃষ্ট মিথ্যাবাদী মানুষের জন্য তোর কাছ থেকে দূরে থাকতে হয়েছে। ভাইয়া, আমি জানি তোর কোনো দোষ ছিল না, তবুও বাবা মা তোর কথা বিশ্বাস করতে পারেনি। বাবা রাসেল, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাসেলের রাগ মনে হচ্ছে আরো বেড়ে গেল। দেখুন মিস্টার রায়হান চৌধুরী, আমি আপনার ছেলে না যে এইভাবে কথা বলবেন। আমি একজন সরকারি কর্মকর্তা, এই বাড়িতে থাকার জন্য পাঠানো হয়েছে। এটা আপনার বাড়ি জানলে জীবনে কি মৃত্যুর পরেও আসতাম না। আর হ্যাঁ, আপনাদের ছেলে সেই দিনই মারা গেছে যেদিন বলেছেন আপনাদের কোনো সন্তান ছিল না। আশা করি আমার সাথে বাবার অধিকার দেখাতে আসবেন না। সবার চোখ দিয়ে অনবরত বৃষ্টির মতো পানি ঝরছে, এজন্য বিরহিত বৃষ্টি থামার কোনো গন্ধই নেই। দেখ বাবা, আমি মানছি অনেক বড় ভুল করেছি, যেই বলে কোনো ক্ষমা হয় না, তাও আমাদের ক্ষমা করে দে। তোকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু কোথাও পাইনি। আপনি নিজেই বলেছেন এই ভুলের কোনো ক্ষমা হয় না, তাহলে ক্ষমা চাচ্ছেন কিভাবে? আর কি বললেন, আবার খোঁজ করছেন কেন? হ্যাঁ বাবা, আমরা সত্যিটা জানার পর তোকে অনেক খুঁজেছি। বলতে পারেন আমি 1 বছর জেলে ছিলাম, কোনো দিন গিয়ে দেখতে গিয়েছেন? একজন শত্রুও তো যদি জেলে থাকে তাও তার শত্রুকে দেখতে যায়, আর আপনারা কোনো দিন যাননি, আর এখন বলতেছেন অনেক খুঁজেছেন। শিখা দৌড়ে এসে রাসেলের পা জড়িয়ে ধরে কান্না করে ভেঙে পড়ে, কিন্তু রাসেল লাফিয়ে ফাঁকে চলেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার অনেক বড় ভুল হয়েছে। তোর মতো নোংরা মেয়ের সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আর কি বললি, ক্ষমা করব? তাও আবার তোকে? কোনোদিন না। ভাইয়া, এরা সবাই এখন তাদের ভুলের জন্য অনেক অনুতপ্ত। প্লিজ সবাইকে ক্ষমা করে দে। শোন, তুই কিচ্ছু বলিসনি। তাদের বল আমার হারিয়ে যাওয়া বাবা মা বোনের ভালোবাসা, সবার সম্মান, সবার মাঝে সম্মান ফিরিয়ে দিতে বল, আর আমার দর্শনের দাগ মুছে দিতে বল, তাহলে ক্ষমা করে দিব। কারো মুখে কোনো কথা নেই। কি বা বলবে? রাসেল সবকিছুতেই তো ঠিক করে ফেলেছে, কারণ একজন শত্রুও তার শত্রুর সাথে এমন ব্যবহার করে না যেমনটা এরা সবাই করেছে। কি রে বোন, কথা বলিস না কেন? কথা বল। জানিস, জেলে প্রতিটা সেকেন্ড আমি বাইরের দিকে তাকিয়ে ভেবেছি এখনই মনে হয় আমার বাবা মা আমাকে নিয়ে আসতে যাবে, কিন্তু পোড়া কপাল আমার, তারা তো দূরে থাক, তাদের ছায়াও কোনোদিন দেখা যায়নি। কেউ কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে আর চোখ দিয়ে বৃষ্টি ফেলছে। শোনেন মিস্টার রায়হান চৌধুরী, আমি এই বাড়িতে থাকতে এসেছিলাম, কিন্তু যদি জানতাম এটা আপনাদের বাড়ি তাহলে আসতাম না। আপনাদের পবিত্র বাড়ি আমার মতো ধর্ষকের কারণে অপবিত্র হয়ে গেল, ক্ষমা করবেন ভাই। বলে রাসেল চলে যেতে শুরু করে। তখনই বাবা, যাস না তুই, এইখানে থাকতে এসেছিস তো থাক না, তাও তো তোর মুখটা দেখতে পারবো। রাসেলের এমন কথা শুনে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখনই জোরে ধরে বলবে, আম্মু আমাকে ক্ষমা করে দাও। আমি অভিমান, লোকে ঠিকই বলে রাগ অভিমান জিনিসটা খুবই খারাপ জিনিস, যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমি এখানে থাকতে পারি, 5টা শর্ত যদি আপনারা মানতে পারেন তাহলে। সবাই এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, আর ভাবে না শর্ত মতো হলেও থাকুক রাসেল এখানে, তাও তার মুখটা দেখতে পারবে সবাই। শর্ত নাম্বার 1, আমার বোন ছাড়া এই পরিবারের কেউ আমার সাথে কথা বলবে না। 2,
আমার বোন ছাড়া আমার রুমে কেউ প্রবেশ করবে না। 3, এই বাড়িতেই থাকবো মাসে মাসে ভাড়া দিয়ে, ফ্রিতে নয়। 4, আমি এই বাড়ির এক গ্লাস পানিও খাবো না, তার জন্য জোর করতে পারবেন না। এবং লাস্ট নাম্বার শর্ত, আমি আপনাদের ছেলে সেটা কাউকে বলবেন না। এই সবগুলা শর্ত মানলে আমি এই বাড়িতে থাকবো, না হলে এই চললাম। রাসেলের আব্বু মনে মনে ভাবে, ছেলে আমার এত তেরা কি করে হলো? কি আজব আজব শত দেখছে, যা মেনে চলা সম্ভব না। সবাই চুপ করে আছে দেখে রাসেল আবার বলে ওঠে, কি ব্যাপার, সবাই বাংলার পাঁচের মতন মুখ করে চুপ করে আছেন কেন? কিছু না বললে আমি কিন্তু গেলাম। আমরা তো সব শর্তে রাজি। জুই, রাসেলকে ওর রুমে দেখিয়ে দে, যা সাথে নিয়ে। তারপর রাসেল জুয়ের সাথে উপর রুমে চলে যায়। রুমে ঢুকে অবাক, কেননা রুমটা সে আগের মতোই আছে, কিন্তু অনেক গোছানো আর সুন্দর করে কিছু সাজানো। জুই, আমার রুম এত সুন্দর করে তুই সাজিয়েছিস নাকি? না, আমি কেন? এই বাড়ির কাউকেই ভাবি এই রুমে আসতে দেয়নি, কারণ তুই এসে যদি বলিস রুমের কিছুই ঠিক নেই, সবসময় গুছিয়ে রাখে। রাসেল এই কথাটা শুনে অনেকটাই ভালো লাগে, তাও ভালো কিছু তো করেছে এটা ভেবে। আচ্ছা, শিখা আমাদের বাড়িতে কেন থাকে? এই, তুই কি বুদ্ধ নাকি? তুই জানিস না একটা মেয়ের বিয়ে হলে তাকে স্বামীর বাড়িতে থাকতে হয়? সেটা জানি, কিন্তু ওর সাথে তো আমার তেমন ভাবে বিয়ে হয়নি, তাও দেমাগি মেয়ে কি করে এখানে থাকে? না রে ভাইয়া, ভাবি এমন মেয়ে না। প্রথম প্রথম আমারও অনেক রাগ হতো, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারি ভাবি যা করেছে তা সব নিজের ইচ্ছায় করেনি। নিজের ইচ্ছা করেনি মানে কি? তা আমি জানি না, তবে আমার মনে হয় ভাবি কোনো চাপে পড়ে এমনটা করেছে। আচ্ছা, সে যাই হোক, শিখা এখানে কবে থেকে থাকে? যেদিন থেকে তোর সাথে বিয়ে হয়েছে একদিনও বাড়িতে যায়নি, এটা ভেবে যে তুই যদি হঠাৎ করে এসে ভাবিকে দেখতে না পাস। ভাবি খুব ভালো রে, আব্বু আম্মুকে অনেক ভালোবাসে আর সেবা করে। ওর কথা বাদ দে তো, ওর কথা শুনলে আমার রাগ উঠে যায়। তুই পাকিস্তান থেকে কবে এসেছিস? তোর জেলে যাওয়ার 1 বছর পরে। আর ভাইয়া, আমারও কিন্তু বিয়ে হয়েছে, কিন্তু এখনো কালেমা পড়ানো হয়নি, শুধু কাবিন করে রাখছে। রাসেলের বিয়ের কথা শুনে অবাক হয়ে যায়। হায় রে কপাল, একমাত্র বোনের বিয়েটাও তার কপালে জুটলো না। কি বলিস, আমাকে ছাড়াই তুই বিয়ে করে নিলি? যা, তোর সাথে কথা নেই। ভাইয়া, আমার কিছুই করার নেই। আমি তো রাজি হচ্ছিলাম না তোকে ছাড়া আংটি পরতে, কিন্তু বাবা মার জোরাজুরিতে পড়তে বাধ্য হয়েছি, কারণ তাদের কর্তব্য এটা। মেয়ে বিয়ের নায়ক হলেই তাকে বিয়ে দিয়ে দেওয়া, কেননা আল্লাহ বিয়ে সবার জন্য ফরজ করেছে। রাসেল তখন আর কিছু বলল না, কারণ তারা ঠিকই বলেছে। ভাইয়া, তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। জুই রুম থেকে নিচে চলে যায়, আর রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা নিয়ে চিন্তায় পড়ে যায়। কিছুতে ভেবে পাচ্ছে না সেই কথাটার মানেটা। সেই কথাটি হলো, চলেন রাসেলের মুখে শুনে আসি। একটা কথা আমি ভেবেই পাচ্ছি না। শিখা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মিথ্যা দর্শনের অপবাদ বানিয়েছে, এতে তার খুশি থাকার কথা, কিন্তু ওর প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছেই। তাহলে আমাদের বাড়িতে এখনো পড়ে আছে কেন? নাকি শিখা আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে? না, এটা তো হবে না, কারণ ওর মতো মেয়ে আমাকে কোন দুঃখে ভালোবাসতে যাবে? এসব কথা ভাবছে, তখনই ওর মোবাইল একটা কল আসে। কল ধরেছে নীল, আর রাসেল দেরি না করে কলটা রিসিভ করে। কিরে বেড়া, এখন মনে হলো আমার কথা? শালা তুই গেছস, তাহলে ফোনটা করার কথা ছিল তোর। সেটা তো করিস নাই, বরং আমি ফোন করেছি, তাও উল্টো ঝাড়ি দিচ্ছিস, শালা বাটপার। হাহা, তুই আমার বন্ধু, তুই সব আমার আগে তুই খবর নিবি, পরে আমি নিব, বুঝলি বাটপার? শালা তোর সাথে কথায় আমি কোনোদিন পারিও নাই, আর মনে হয় না কোনোদিন পারবো। তাই বল, ঠিকভাবে পৌঁছে গেছিস তো? এসেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আমাকে খুলে বল, আমি সব সমস্যার সমাধান দিতে পারবো। রাসেল মনে মনে ভাবে, না, এই কথা নীলাকে বলা যাবে না, তাহলে হয়তো ও কষ্ট পেতে পারে। তার চেয়ে বরং আমি পরে সব খুলে বলবো। আরে বন্ধু, আমি তোকে সবকিছু পরে খুলে বলবো, এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয় আমাকে বলিস। আর শোন, আমাদের কোম্পানির সাথে যে আমেরিকান কোম্পানির একটা ডিল তুই করেছিলি, সেইটা সফল হয়ে গেছে। এটা অনেক ভালো খবর শোনাইলি। আর শোন, তুই সবকিছু গুছিয়ে কাজ শুরু করিস, যা বুঝবি না সেগুলো আমাকে বলিস, আমি বলে দিব। আচ্ছা দোস্ত, ঠিক আছে, এখন রাখি। তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর নিজের শরীরের যত্ন নিস। ঠিক আছে, আর তুইও।
ও, একটা কথা তো তোকে বলাই হয়নি, নীলার বরের নাকি চাকরি চলে গেছে। কিন্তু তুই এইসব খবর রাখোস কেমনে, যা আমি জানি না সেই সব আমার আগেই তুই জেনে যাস? দোস্ত, সবকিছু জানতে হয়, তোর বন্ধু বলে কথা। আর শোন, রাহাতকে আমাদের অফিসে ম্যানেজার পদটা দিয়ে দে। দোস্ত, এইটা আমি বলতে চাইছিলাম তোকে, কিন্তু সাহস পাইনি। দোস্ত, তুই না হলে আমি এত কিছুর মালিক কোনোদিনই হতে পারতাম না, আর আমার সব কিছু তুই দেখাশোনা করস। এখন তাহলে তোর উচিত ছিল আমি বলার আগে রাহাতকে একটা চাকরি দিয়ে দেওয়া। সরি দোস্ত, আসলে আমি মনে হয় কখনো ভালো কাজ করেছি, যার জন্য তোর মতো এত ভালো মনের একটা বন্ধু পাইছি। হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। তুই তোর কাজ করতে থাক, আর যা বললাম সেটা কর। ঠিক আছে দোস্ত, খোদা হাফেজ। তারপর রাসেল কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বের হয় কিছু খাবার জন্য। সিঁড়ি দিয়ে নামতে দেখতে পায় নিচে সোফাতে সবাই মনমরা হয়ে বসে আছে। রাসেল সেদিকে ধ্যান না দিয়ে সোজা বের হয়ে যায়। দেখছো রাসেলের আব্বু, রাসেল কোথাও গেল, অথচ আমাদের সাথে একটা কথাও বললো না। কথা বলার রাস্তাটা কিন্তু আমারই বন্ধ করেছি, ওর কি দোষ ধরবো বলো? আমরাও তো রাগ করে ওকে কম কথা বলিনি, আর সেই তুলনায় এটুকু রাগ করাটাও স্বাভাবিক। শিখা কিছু বলছে না, শুধু নীরবে সবকিছু শুনে যাচ্ছে। কি বা বলবে, তার জন্যই তো এইসব সাজানো সুন্দর সংসারটা নরকে পরিণত হয়েছে। এর জন্য সেই তো দায়ী। ভাবি, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করতেছো? কই না তো, আসলে চোখে কি যেন পড়েছিল, তাই পানি জমেছে। ভাবি, আমি কোনো ছোট বাচ্চা না যে আমাকে আপেল দেখিয়ে বলবে এটা কমলা, আমি সেটাই বিশ্বাস করব। মামনি, তোর কষ্টটা আমি বুঝি, একটু অপেক্ষা কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এইভাবে তারা সবাই অনেক কথা বলে। কিছু সময় পরে রাসেল খাবার খেয়ে তার বোনের জন্য একটা প্যাকেট নিয়ে আসে। জুই, এইটা তোর জন্য আনলাম, দিবি নাকি দর্শকের হাতের কোনো জিনিস এই বাড়িতে নেওয়া যাবে না? রাসেলের এমন কথা শুনে সবাই নিচের দিকে তাকিয়ে আছে। রাসেল যে তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সেটা তো বুঝতে বাকি নেই। ভাইয়া, তুই আমার জন্য কিছু এনেছিস আর আমি সেটা নিব না, এটা তুই ভাবলি কি করে? এই তো আমার লক্ষ্মী বোন, এই নে ধর। রাসেল কোথায় গিয়েছিলি, আমাদের বলে গেলেও কি পারতি? আমি কোথাও যাব কি যাব না সেইটা আপনাদের বলার প্রয়োজন মনে করি না, আর আশা করি কখনো জানতেও আসবেন না। বলে রাসেল আর কোনো কথা না শুনে তার রুমে চলে যায়। দেখছো রাসেল কিভাবে কথা বললো? এইটা তো কিছুই না। যেদিন আমরা বলেছিলাম আগে যদি জানতাম তুই বড় হলে এমন দর্শক হবি, তাহলে আরশোটা ঘরে লবণ খাওয়ায় মেরে ফেলতাম। আমরা না হয় ভুল করেছি, তাই বলে আমাদের সাথে এরকম করবে? সময় দাও, দেখবে ওর অভিমান কমে গেলে আমাদের ক্ষমা করে বুকে টেনে নেবে। জুই রাসেলের দেওয়া প্যাকেটটা খুলে অবাক, কেননা সব ওর পছন্দের জিনিস, ফুচকা, ক্যাডবেরি চকলেট, আরো অনেক কিছু। জুই সবাইকে দিয়ে নিজেও খায় আর রাসেলের জন্য কিছু রেখে দেয়। উপরে দাঁড়িয়ে রাসেল সব দেখছিল। এক পর্যায়ে শিখার খাওয়া দেখে রাসেল হাসতে শুরু করলো, কারণ শিখা বাচ্চাদের মতো চকলেট খেয়ে মুখে ফেলেছে। জুই, ওগুলো কার জন্য রাখলি শুনি? এইগুলো আমার ভাইয়ার জন্য। আচ্ছা, এগুলো আমি নিয়ে যাই তোমার ভাইয়ের কাছে। ভাইয়া যদি রাগ করে বাড়ি থেকে চলে যাই তাহলে কি হবে? ভাইয়া তো বলেই দিছে আমি ছাড়া ওর রুমে যেন কেউ না যায়। কিছুই বলবে না, তখন আমার উপরে রাগ করে বলেছে। দাও, আমি নিয়ে যাই। তখন ওইগুলা শিখা ভয়ে ভয়ে রাসেলের রুমে নিয়ে যায়। ভয় পাবে না কেন বলেন, তখনকার আগুন ভরা চোখ যে এখনো শিখার সামনে ভেসে আছে। আসতে পারি? দরজার সামনে দাঁড়িয়ে। রাসেল চোখ বুজে শুয়েছিল। শিখার ডাক শুনে সামনে তাকিয়ে শিখাকে দেখে মেজাজ গরম হয়ে যায়। তুই আমার রুমে কোন সাহসে এসেছিস? যা বের হ আমার রুম থেকে। রাসেলের ধমক শুনে শিখা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চোখের কোণে স্পষ্ট জল দেখা যাচ্ছে। এগুলো তোমার জন্য জুয়ের থেকে নিয়ে আসলাম। শোন, বাইরে যদি খেতে না চাস তো এখান থেকে যা। না, তোমাকে এগুলোই খাওয়াবো, তারপর যাব। বলে শিখা একটা ফুচকা রাসেলের মুখে দিতে যাবে, অমনি ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দেয় রাসেল। থাপ্পড়টা এতটা জোরে ছিল যা শিখা ফ্লোরে পড়ে যায়। খুব খারাপ লাগতেছে শিখার, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ডাকা কান্না বাদ দিয়ে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ কইলাম। আমার সাথে এমন কেন করতেছো? আমি না হয় এটা ভুল করেছি, তার জন্য কি ক্ষমা পাবো না বলো? না, পাবি না, যা এখান থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
রাসেলের পা ধরে বলে। রাসেল পা সরিয়ে নিয়ে ক্ষমা করতে পারি যদি তুই আমার হারানো সব দিনগুলো ফেরত দিতে পারিস, আমার উপর থেকে কলঙ্কের দাগ মুছে দিতে পারিস। এমন করে বলিও না প্লিজ, খুব কষ্ট হয় আমার। যা এখান থেকে, না হয় মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হ। তোমার ইচ্ছে হলে আমাকে মারো কাটো, তবু ক্ষমা করে দাও প্লিজ। না থাক তুই, আমি চলে যাই। বলে রাসেল রুম থেকে বেরিয়ে ছাদে চলে যায়। আর রুমে বসে তুমি যতই রাগ অভিমান করো না কেন, আমার ভালোবাসা দিয়ে সব দূর করে দিব। তোমার পাথরের মনে আমার ভালোবাসার ফুল ফুটিয়ে ছাড়বো। তুমি যতই কষ্ট দাও না কেন, আমি সব নীরবে সহ্য করে যাব। শিখা কান্না করতে করতে সেখানে বসে থেকে চোখটা ফুলে গিয়েছে। তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, যেন কেউ বুঝতে না পারে শিখা কান্না করেছে। এদিকে রাসেল একা একা ছাদের কোনায় দাঁড়িয়ে ভাবছে, থাপ্পড়টা বেশি জোরে দিয়েছি, এমন করে না মারলেও পারতাম। সিসি, আমি এসব কি ভাবতাছি, এই মেয়ের জন্য এরকম আচরণ তাই বেটার। একটু পরে রাসেল রুমে চলে আসে। রাতে খাবারের জন্য একটু বাইরে যাবে, তখনই ভাইয়া চল খাবার খাবি। না রে, এই বাড়ির পবিত্র খাবার আমার মতো অপবিত্রের গলা দিয়ে নামবে না। তুই যে খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে আসবো। জুইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাসেল বাসা থেকে বেরিয়ে খাবার খাওয়ার জন্য চলে যায়। জুইও রুমে আর দাঁড়িয়ে না থেকে নিচে নামে রাসেলের আম্মু জুইকে একা সিঁড়ি দিয়ে নামতে দেখে। কি রে জুই, রাসেল কোথায় গেল? আর তুই এখন একা কেন? ভাইয়ার গলা দিয়ে তোমাদের বাড়ির কোনো খাবারই নাকি নামবে না, সেটা বলেই বাইরে থেকে খাবার খেতে গেল। বুঝি না, ও আমাদের সাথে রাগ করছে ঠিক আছে, কিন্তু খাবারের সাথে কেন রাগ করবে? আব্বু, সেটা কিন্তু তুমি ঠিকই জানো ভাইয়া কেন এমন করতেছে। এদিকে রাসেল খাবার খেয়ে রাস্তা দিয়ে বাসার দিকে আসতেছে। ঠিক তখনই পেছন থেকে কেউ রাসেলকে ডাকে। রাসেল তাকিয়ে দেখে জেলার আদনান সাহেব ওকে ডাকতেছে কিছুটা দূর থেকে রাসেলের দিকে আসতে আসতে। রাসেল, এই রাসেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? অনেক দিন পরে আপনার সাথে দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চলো আমরা পাশের একটা কফি শপে বসে কথা বলি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে সবাই পাগল ছাড়া দ্বিতীয় কোনো শব্দ বলবে না। তাই চলেন। তারপর দুজনে হেঁটে হেঁটে পাশে নিরিবিলি একটা কফি শপে গিয়ে বসে। যেই কফি শপটা নদীর ধারে অবস্থিত, দেখতে অনেকটা সুন্দর। যে কোনো মন খারাপ মানুষ এখানে আসলে অনায়াসে তার মন ভালো হয়ে যাবে কনফার্ম। আঙ্কেল কি খাবেন বলেন, আমি অর্ডার করে আসি। এখানকার ওয়েটার গুলোতে আবার নবাবের বংশধর। রাসেল, সেটা যা বলেছো, আর বেশি কিছু খাবো না। তুমি একটা করে 2টা কফির অর্ডার দাও। ওকে স্যার। ও সরি আঙ্কেল, আপনি থাকেন, আমি অর্ডারটা তাহলে দিয়ে আসি, কেমন? যাও। তারপর রাসেল গিয়ে 2টো কফি অর্ডার করে আবার পুনরায় ফিরে আসে জেলার আদনান সাহেবের কাছে। আচ্ছা রাসেল, এখন বলো, বাসায় উঠেছো, সবাই কেমন ব্যবহার করতেছে তোমার সাথে? আঙ্কেল, সবাই আমার সাথে ভালো ব্যবহার করতেই চায়, কিন্তু আমার বোনটাই তাদের সাথে কথা বলতে চায় না। তাদের দেখলে আমার অনেক রাগ উঠে যায়। রাগ ওঠাটা তোমার স্বাভাবিক, কারণ তারা তো তোমার সাথে আর কম করে নাই। তবে তুমি যেদিন জেল থেকে চলে গেলে সেদিন সবাই এসেছিল তোমার পরিবারে। তার মধ্যে শিখা অনেক কান্না করেছে, আর তোমার বোনটা মনে হয় তোমাকে ছাড়া কিছুই বোঝে না। আমার বোনটা আমাকে খুব ভালোবাসে, আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। আর শিখা কান্না করবে কেন? ও তো আমার থেকে প্রতিশোধ নিতে সার্থক হয়েছিল। সেটা আমি জানি না, তবে খুব কান্না করেছিল। আমি স্পষ্ট তার চোখে তোমাকে হারানোর ভয় দেখতে পেয়েছি। আমার মনে হয় কি মেয়েটা তোমার সাথে এমনটা অন্য কোনো কারণে করেছে, যা কেউ ওদের দিয়ে জোর করে করিয়েছে। আমার বোনও একই কথা বলেছে। আমার মনে হয় কি এই বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত। কি বলেন আপনি? আমারও সেটাই মনে হচ্ছে। যদি সেটা না হতো তাহলে তোমার উপর প্রতিশোধ নেওয়ার পরে আইনের আদেশে বিয়ে হয়। ও তো ইচ্ছা করলে তোমাকে ডিভোর্স দিয়ে চলে যেতে পারতো, কিন্তু সেটা করেনি। এটাও ঠিক কথা, আমারও সেটাই মনে হয়। আচ্ছা, এসব কথা রাখেন। আমি আপনাকে অনেক দিন হলো একটা কথা জিজ্ঞেস করতে চাই, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়ে যায়। এটা ভেবে যে কি এমন কথা যেটা তাকে অনেকদিন হলো জিজ্ঞেস করতে চাইছিল রাসেল। আচ্ছা নির্ভয় বলো, আমার কাছে তুমি কি এমন জানতে চাও? আগে কথা দেন, আমি জানতে চাইবো, সেটা আপনি আমাকে বলবেন। কথা দিলাম, আমার যদি কথার উত্তর জানা থাকে তাহলে অবশ্যই বলবো। তুমি কি কথা সেটা জিজ্ঞেস করো তো। আঙ্কেল, আমি সেই জেল থেকে আপনার সাথে পরিচিত, কিন্তু কখনো আপনার পরিবারের কোনো কথা আমাকে বলেননি। আজকে আপনাকে বলতেই হবে। আপনার পরিবারের সবাই কোথায় থাকে? কেউ নেই আপনার?
আদনান সাহেব রাসেলের কথা শুনে অবাক হয়, এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে বলে, রাসেল, তুমি যে কথাটা জিজ্ঞেস করছো সেটা জানার অধিকার আছে। আর আমার পরিবারের সবাই ছিল, কিন্তু এখন কেউ নেই, আমি একা আছি। কেন, কি হয়েছে তাদের? আমার স্ত্রী একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, যার কারণ নাকি আমি সেটা আমার ছেলে মেয়ের আমাকে একা করে তারা একা থাকে। কি বলেন এইসব? আমাকে একটু খুলে বলেন, আসলে কি ঘটেছিল সেই দিন যার জন্য আপনার জীবনে অন্ধকার নেমে আসে? তারপর আদনান সাহেব রাসেলকে সবকিছু খুলে বলে। আপনাদের এখনো বললাম না, কারণ পরে বলবো। আদনান সাহেবের ছেলে মেয়ে দেখা যখন পাবো। এখন আপনারা চিন্তা করতে করতে পাগল হন ঘটনাটা কি ছিল। আদনান সাহেবের চোখে পানি, আর সেও যে রাসেলের মতো মিথ্যা মায়ের জালে ঢেকে গিয়েছে। কি বলেন? তার মানে আমার সাথে এমন করেছে সেই নীলা আপনার মেয়ে? হ্যাঁ, আমার ছেলের নাম নীল। ওরা চট্টগ্রাম থাকে, কিন্তু আমাকে কখনো ঠিকানা দেয় না। মাঝে মাঝে আগে নীল এখানে পড়াশোনা করতো, তখন দেখা করে আমাদের ঠিকানা অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। কোনো দোষ না করেও সে আজ তার সন্তানের কাছে দোষী। আঙ্কেল, আমি আপনার ছেলে মেয়ের সাথে কথা বলবো। আদনান সাহেব রাসেলের কথা শুনে অনেকটা না, প্রায় 3 কেজি ওজনের মতো একটা শক খায়। কেননা আদনান সাহেব ভাবছে রাসেল তার ছেলে মেয়ের সাথে কথা কি করে বলবে, যেখানে পুলিশও তাদের খোঁজ পায়নি। এই রাসেল, তুমি ওদের সাথে কিভাবে কথা বলে? তুই ওদের চিনবে কিভাবে? রাসেল হাসতে হাসতে বলে। আঙ্কেল, আপনার ছেলে নীল আমার বন্ধু, এটা কথা শুনলে আপনি অবাক হবেন। কি নীল তোমার বন্ধু? আর কি এমন কথা যেটা শুনলে আমি অবাক হব বলো? আমি এতদিন নীলের কাছেই থেকেছি চট্টগ্রামে। এটা শুনে আদনান সাহেব অবাক হয়ে যায়, আর এটা ভেবে সে অনেক খুশি যে রাসেল তার ছেলে মেয়ের কথা জানে। এই দেখেন আপনার ছেলে আর মেয়ের ছবি আমার সাথে। রাসেল মোবাইল থেকে ফটো বের করে আদনান সাহেবকে দেখায়, আর সে অনেক খুশি। আজকে অনেক বছর পর ছেলের চাঁদ মুখটা দেখতে পেয়ে আদনান সাহেবের চোখে পানি, হোক না সেটা মোবাইল ফটো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়ের ছবি দেখানোর জন্য। আচ্ছা, তাদের ঠিকানা দিতে পারবে আমাকে? তাহলে আমি কি তাদের কাছে কখনো যেতে পারবো না? যাবে। আমি ওদের সাথে আপনার মিল করাবো, কথা দিলাম। যাই হোক, আদনান সাহেব অনেকটাই খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে অনেক ধন্যবাদ জানায়। তারপর অনেক কথা বলে রাত ভালো হয়েছে দেখে যার যার মতো বিদায় নিয়ে বাসায় চলে আসে। রাসেল বাসায় এসে দেখতে পায় সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা, তুই সোফায় বসে, আমি খাবার খেয়ে আসি। না রে, আমি রুমে আছি, এখানে বসবো না। যদি আমার অপবিত্র কারো উপরে পড়ে তখন? রাসেল প্লিজ, আমাদেরকে আর এইসব বলে এভাবে কষ্ট দিস না, আমরা আর নিতে পারতেছি না। হ্যাঁ বাবা, তোর মা ঠিকই বলেছে, সব কিছুরই একটা সীমা আছে। বাবা, আজকে একটা ভুলের জন্য আমাদের তুই এভাবে কষ্ট দিবি? রাসেল কিছু বলে না, শুধু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওর চোখে পানি নেই, কারণ চোখের পানি আগে শুকিয়ে ফেলেছে কেঁদে কেঁদে, কিন্তু এখানে উপস্থিত সবার চোখে পানি। রাসেল ওখানে আর থাকতে না পেরে দৌড়ে রুমে চলে আসে। রাসেল এভাবে রুমে আসা দেখে শিখা পিছনে পিছনে চলে আসে। রাসেল এসে শুয়ে পড়ে। তোমার কি শরীর খারাপ? শিখা দৌড়ে এসে রাসেলের কপালে হাত দিয়ে বলে, আর এটার জন্য রাসেলকে অনেক রাগ উঠে যায়। তোকে আমি বলছি না আমার রুমে না আসতে, তাহলে কেন এসেছিস? আর আমার শরীর স্পর্শ করলি কেন? তোর পবিত্র হাতটা নোংরা হয়ে যায়। প্লিজ এভাবে বলিও না, আমার অনেক কষ্ট হয়। আর তুমি আমার জন্য সবাইকে কেন কষ্ট দিচ্ছ বলো? মা বাবা তো কোনো ভুল করেনি, সেদিন তাদের জায়গায় তুমি থাকলে এমনটাই করতে। তোমার যত ইচ্ছা আমাকে কষ্ট দাও, তবুও বাবা মাকে আর এইভাবে কষ্ট দিও না। আমি তাদের চোখে পানি সহ্য করতে পারি না। তোমার দেওয়া কষ্ট সহ্য না করতে পেরে যদি আমার মৃত্যু হয়, তবুও নিজেকে ভাগ্যবতী মনে হবে। শিখা তো ঠিকই বলেছে, সেদিন তার বাবা মার পরিবর্তে যদি রাসেল নিজেও হতো তবুও এমনটা করতো, তাহলে অযথা কষ্ট কেন দিচ্ছে তাদের? শোন, আমার মনটা না এখন পাথর হয়ে গেছে। তোর এই মাগুর মাছের কান্না করা মুখ আমার মন গলাতে পারবে না। তুই বরং নিজেকে বাঁচাতে চাই, যা এখান থেকে। কোথায় যাব আমি? তোমার পায়ের নিচে আমার বেহেস্ত, তাই টুকে টুকে মরলেও আমি তোমার পায়ের নিচেই মরতে চাই। শিখার চোখ থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, এজন্য চোখে সমুদ্র নিয়ে এসেছে। রাসেলের চোখে যে পানি নেই সেটা বললে ভুল হবে, কারণ তার চোখে পানি ছলছল করছে। তারও যে শিখার কষ্ট সহ্য হয় না, কিন্তু কি করবে, সে মনকে ঠিক রাখতে পারে না আগের কথাগুলো মনে আসলেই। আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দিই, তাহলে দেখবে তোমার অনেক ভালো লাগবে। না লাগবে না, তুই যা এখান থেকে, নয়তো কিন্তু খবর আছে।
রাসেলেরও তো ইচ্ছে করছিল শিকারের নরম হাত স্পর্শ পেতে, কিন্তু নিতে পারছে না, কোনো একটা সংকোচ তাকে বাধাই দিচ্ছে। মনে করো আমি একটা কাজের মেয়ে, আর মালিক কাজের লোক দিয়ে তো অনেক কিছুই করায়। তুমি না হয় আমাকে দিয়ে কাজের লোক মনে করেই তোমার সেবা করার সুযোগ দাও। কেঁদে কেঁদে রাসেল ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল শিখার গালে। কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সাহস কত এই বাড়ির একমাত্র ছেলের বউ হয়ে নিজেকে কাজের মেয়ে বলে একেবারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আমি সামান্য কাজের মেয়ে বলাতেই তোমার এত রাগ উঠলো। এত তো ভালোবাসো আমাকে, আর নিজের ইগোকে রাগ সামলাতে বলতে পারছো না। তুমি যতই মারো কাটো, আমি তোমার ওই বুকে জায়গা করেই নিব। চোখ মুছতে মুছতে নিচে চলে গিয়ে খাবার টেবিলে সবকিছু পরিষ্কার করে রুমে গিয়ে শুয়ে পড়ে। রাসেলও এসে শুয়ে পড়ে। রাসেলের অনেক কষ্ট হচ্ছে শিখার গায়ে হাত তোলার জন্য। কি করে পারলো যাকে জীবনে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে তাকে আঘাত করতে? কি করে পারলো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে তার কোনো খেয়াল নেই। মাঝরাতে শিখা পানি খাওয়ার জন্য রাসেলের রুমের পাশ দিয়ে যেতে নিলেই বুঝতে পারে রাসেল রুম থেকে কারো গঙ্গানি শব্দ আসে। শিখা তখন রাসেলের ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। দেখতে পায় রাসেল সেরে কাঁপছে আর ঘুমের ঘরে গঙ্গাচ্ছে। শিখা তাড়াতাড়ি করে কম্বলটা রাসেলের গায়ে টেনে দেয় আর রাসেলের কপালে হাত রেখে, আর হাত রাখতে মনে হলো 1000 ভোল্টের শক ছিল। শিখা রাসেলের কপালে হাত রেখে বুঝতে পারে রাসেলের শরীর অনেক গরম, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। রাসেলের এই অবস্থা দেখে শিখা চোখে পানি চলে আসে। এক পর্যায়ে কান্না করে ফেলে। কি করবে বুঝতে পারে না। শিখা গিয়ে ওর শ্বশুর শাশুড়িকে তাড়াতাড়ি ডেকে আনে। আম্মু, আম্মু তাড়াতাড়ি ওঠো। রাসেলের মা শিখার ডাক শুনে সাড়া দেয়। শিখা মামনি, এত রাতে কেন ডাকছিস? কি হয়েছে? আর কান্নাই বা কেন করতেছিস? আম্মু, কথা বলার সময় নেই, তাড়াতাড়ি আমার সাথে আসো। তখন রাসেলের মা আর কথা না বাড়িয়ে শিখার সাথে চলে যায়। এদিকে রাসেলের বাবা বোন জাগনা পেয়ে চলে আসে। আম্মু দেখো, জোরে শরীর পুড়ে যাচ্ছে, কিছু একটা করো প্লিজ। তখন রাসেলের মা শিখার কথা শুনে রাসেলের কপালে হাত দিয়ে চমকে ওঠে। এত জ্বর, কান্না করে ফেলে। সবার চোখেই পানি। আম্মু, ওর কিছু হবে না তো? বলো কেঁদে কেঁদে। আরে মামনি, কিছু হবে না, তুই এত চিন্তা করিস না। যা, ওয়াশরুম থেকে বালতি করে পানি এনে ওর মাথায় দিতে হবে, তাহলে জ্বর কমবে। আচ্ছা আম্মু, আমি এখন নিয়ে আসতেছি, তোমরা এখানে থাকো। বলে শিখা পানি আনতে চলে যায়। সাথে সাহায্য করার জন্য জুইও চলে যায়। রাসেল, আম্মু তুমি থাকো, আমি রুম থেকে ওষুধ নিয়ে আসি। আচ্ছা যাও। একটু পরে শিখা পানি নিয়ে চলে আসে। রাসেলের মাথায় পানি দিতে শুরু করে। পানি দিচ্ছে তো দিচ্ছেই, তবুও যেন জ্বর কমছে না। এক পর্যায়ে জ্বর একটু কমে আসে। শিখা, এই ওষুধটা ওকে খাইয়ে দে। আম্মু, ওষুধ খাওয়ানোর সময় যদি জাগনা পেয়ে যায় তাহলে কি হবে আল্লাহ জানে। আরে মা, কিছু করবে না, তোর স্বামী তো, তাই না? তারপর শিখা এক মন ভয় নিয়ে আস্তে আস্তে রাসেলের মুখে ওষুধ দিয়ে পানি দেয়। রাসেল কিছুই বুঝতে না পেয়ে খেয়ে ফেলে। এখন কাপড় ভিজিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাক, এতে জ্বর কমবে। আচ্ছা আম্মু, আমি সব করতেছি। অনেক রাত হয়েছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আমি ভাইয়ার এমন অবস্থা রেখে কি করে ঘুমাতে যাব বলো? হ্যাঁ জুই, ঠিকই বলেছে। এই অবস্থায় কিভাবে ঘুমাবে বল? আম্মু, আমি তো ওর সেবা করতেছি, তোমরা গিয়ে শুয়ে পড়ো, যাও। তখন আর কেউ কোনো কথা না বাড়ে শিখাকে রেখে ঘুমাতে চলে যায়। এদিকে শিখা রাসেলের কপালে জলপটে দিচ্ছে আর মাথায় হাত বুলে দিচ্ছে, আর চোখের পানি তো মনে হয় বৃষ্টির মতো পড়ছে। এই জন্য থামার কোনো নামগন্ধ নেই। অনেক সময় পরে শিখা রাসেলের কপালে হাত দিয়ে দেখতে পারে এখন আর তেমন জ্বর নেই, হালকা হালকা জ্বর। তার চোখে ঘুমও এসে ভর করেছে। কখন যে রাসেলের মাথায় হাত দিয়ে বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে সেদিকে শিখার কোনো খেয়ালে নেই। সকালে আজানের শব্দে রাসেলের ঘুম ভাঙে। মাথাটা ঝিমঝিম করছে, বুঝতে পারে বুকের উপর কিছু একটা আছে, তাই দেখার জন্য তাকায়। এ কি, ও আমার রুমে এলো কিভাবে? আর আমার বুকের উপর মাথা রেখে ঘুমানোর সাহস পেল কোথায়? যেন রাগটা চরম পর্যায়ে উঠে গেছে শিখাকে দেখে। কিন্তু লক্ষ্য করে এই অবস্থায় শিখাকে অনেকটাই সুইট লাগছে। চুলগুলো মুখের উপর এসে পড়ে আছে। ঘুমন্ত অবস্থায় কোনো মেয়েকে যে এতটা সুন্দর লাগে সেটা শিখাকে না দেখলে বুঝতেই পারতো না রাসেল। মনে হচ্ছে চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপাল আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু রাগ তো কন্ট্রোল হচ্ছে না দেখে। এই তুই ওঠ, তোর সাহস কি করে হয় আমার রুমে আসার? অনেক জোরে চিল্লিয়ে বলার কারণে শিখা চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখতে পায় রাসেল জেগে আছে, আর সে ওর বুকে শুয়ে আছে। ভয়ে তো কলিজা শুকিয়ে যায়, আবার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করে। তোর সাহস কি করে হয়
আমার বুকে মাথা রেখে ঘুমাবার বল। এই তোমার জোর কমেছে তো নাকি? দেখি দেখি। রাসেল কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলে। অমনি রাসেল ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস দেখলে আমি বাঁচি না, আবার এখন আমার শরীরে হাত দিচ্ছিস। শিখা কান্না করে দেয়। এমনিতেই সারা রাত মেয়েটি কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। তোমার বুকে মাথা রাখার পুরো অধিকার আমার আছে, সেটা ভুলে যেও না। কি বললি অধিকার? তোর অধিকারের মাইরে বাপ, এখান থেকে যা, না হলে মেরে বালি চাপা দিয়ে দিব। এতটাই ভয়ঙ্কর লাগছে রাসেলকে যে শিখা ভয়ে চুপসে যায় আর কান্নার বেগ বাড়িয়ে দেয়। শিখা উঠে কান্না করতে করতে বাইরে চলে যায়। তখনই রাসেলের আম্মু এসে রাসেলের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। তুই আমার ছেলে ভাবতেও ঘৃণা লাগে, যে মেয়েটা সারা রাত না ঘুমিয়ে তোর সেবা করেছে, কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে, আর তুই তাকেই কষ্ট দিচ্ছিস। জানিস রাতে তোর এত পরিমাণ জ্বর উঠেছিল যে তোর কোনো জ্ঞান ছিল না। আর শেখা তোর মাথায় পানি সাথে জলপট্টি দিয়ে সারা রাত সেবা করেছে। তোর 7 জন্মের কপাল ভালো যে এমন একটা লক্ষ্মী বউ পেয়েছিস, যা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হলেও। রাসেলের আম্মুর কথা শুনে রাসেল অনেকটা অবাক হয়ে যায়। শিখা তার জন্য এত কিছু করেছে, আর সে তো তাকে এত কষ্ট দিল কোনো কিছু না বুঝেই। বাবা, তোর অভিমান থাকাটা স্বাভাবিক। আমাদের উপর যা আমরা তোর সাথে করেছি, তাই বলে এতটা রাগ ভালো না। জানি মেয়েটা এই কয়েক বছরে একটি রাত ও মনে হয় না ঠিক মতো ঘুমিয়েছে, শুধু তোর জন্য কান্না করে রাত পার করেছে। বুঝিস এইসব একটা মেয়ে কেন করে, যখন তার স্বামীর প্রতি বা সত্যিকারের ভালোবাসা থাকে। রাসেলের মুখে কোনো কথা নেই। কি বলবে সে? তার বাবা তো সবকিছু ঠিক বলেছে। শুয়ে থাক, তোর শরীর ভালো না, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি এই বাড়ির কিছুই খাবো না। চুপ, একটা কথাও বলবি না, লক্ষ্মী ছেলের মতো শুয়ে থাক, বলে দিলাম। রাসেল কিছুই বলল না, কারণ এখনো রাম্মুর চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হবে, এত পরিমাণ রাগ। সবাই নিচে চলে যায় আর রাসেল ভাবতে থাকে, না, যে আমার জন্য এত কষ্ট করলো আর তাকে এভাবে কষ্ট দিলাম, না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। জুই, এই খাবার রাসেলকে খাইয়ে আয়। আম্মু, ভাইয়া খাবে তো? না খেলে ওর হাত পা বেঁধে খাওয়াবো। আম্মু, আমি নিয়ে যাই। শিখার কথা শুনে সবাই অবাক। এত অপমান করার পরও সে বলছে যে যাবে খাবার নিয়ে। এই, তোর সাথে কি করলো মনে নেই? ভুলে গেছিস যে এখন আবার যেতে চাচ্ছিস? আম্মু, সে আমার স্বামী, তার ইচ্ছে হলে আমাকে মারতেও পারে, কাটতেও পারে, এত আমার কষ্ট হয় না। চোখের কোন স্পষ্ট জল বোঝাই যাচ্ছে। তোর যখন মায়ের খাবার এতই শখ, তো যা, এই নিয়ে খাবার। ধন্যবাদ। বলে শিখা রাসেলের রুমের দিকে চলে যায়। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে ভয়ে আসতে পারি? রাসেল চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিল। শিখার কথা শুনে সামনে তাকিয়ে দেখে খাবার নিয়ে এসেছে। কি হলো, কিছু বলছো না কেন? ওহ হ্যাঁ আশেক, কেন এসেছিস? আম্মু তোমাকে এইগুলো খেয়ে নিতে বললো, না খেলে হাত পা বেঁধে খাওয়াবে। খাবারগুলো টেবিলে রেখে শাড়ির আঁচল কোমরে গুজে বলল, দেখে মনে হচ্ছে একজন বাঙালি বধূ। আমি খেতে পারবো না, হাতে ব্যথা করতেছে। বললেই পারে আমার হাতে খাবার খেতে চায় আর ন্যাকা করতেছে। আমার হাতে ব্যথা, আমাকে মারার সময় তো হাতে ব্যথা ছিল না। নাও, হাঁ করো। রাসেলের মুখের সামনে এক টুকরো রুটি দিয়ে বলল। রাসেল তো অবাক যে শিখা এত কিছুর পরেও তাকে খাবার তুলে খাওয়াচ্ছে। কি হলো, খাচ্ছ না কেন? নাও, খেয়ে নাও। তখন রাসেল একটু একটু করে খেয়ে নেয়। দরজার পাশে দাঁড়িয়ে রাসেল কি করে সবাই দেখছে আর হাসছে। আমি না অনেক অনেক সরি, আসলে তখন না বুঝে অমনটা করা ঠিক হয়নি। আরে ক্ষমা চাচ্ছ কেন? তুমি আমার স্বামী, আমার সাথে যা খুশি সব কিছু করার অধিকার তোমার আছে, তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করিও না। কি মেরে বাবা, এই কি সেই শিখা যাকে একটা কথা বললো রাগের সাথে থাপ্পড় দিয়ে 10টা কথা বলতো, আর আজকে কিছুই না বলে মনে মনে। রাসেল ছোট্ট বাচ্চাদের মতো খাচ্ছে আর শিখার মুখের দিকে তাকিয়ে আছে। অনেক সময় ধরে খাবার খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে শিখা নিচে চলে যায়। বাহ শিখা, তোর হাতে তো জাদু আছে। রাসেল সব খাবার খেয়ে নিল। দেখতে হবে না স্বামীটা আমার আর ছেলেটা তোমাদের বলে কথা। সেটা যা বলেছিস, দেখবি ধীরে ধীরে ওর রাগ কমে যাবে। তুই কষ্ট পাস না, তুই লেগে থাক, কামিয়াবি হতে পারবি। দোয়া করিও আমার জন্য। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। আগামীকাল বিয়ে। রাসেলের বাবা, রাসেল তো আমাদের সাথে কথা বলতেই চায় না,
শুধু জুই ছাড়া। ওকে, বিয়েতে থাকতে বলতে হবে, যে করেই হোক না কেন। চলো, আমরা সবাই মিলে অনুরোধ করলে ও আমার কথা ফেলতে পারবে না। তারপর সবাই রাসেলের রুমে চলে আসে। বাবা রাসেল, তোর সাথে কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। রাসেল বসে বসে কাজ করছিল, তখনই উপরের কথাগুলো শুনতে পায়। হ্যাঁ বলেন, আমি শুনবো না কেন? আমি এখন আপনাদের বাড়িতে থাকি, আপনাদের কথা তো শুনতেই হবে। আমার মেয়ে তো আগামীকাল বিয়ে, আমরা চাই তুই বিয়েতে উপস্থিত থেকে সব কাজ কর। হ্যাঁ ভাইয়া, আমি কিন্তু কোনো বাহানা শুনতে চাই না, তোকে থাকতেই হবে। আমি থাকতাম, কিন্তু আগামীকাল যে আমার একমাত্র বন্ধুর বিয়ে, আমি না গেলে বিয়েই করবে না। এমনিতেই কাবিন করার সময় থাকতে পারিনি। তোর কোনো কথা আমি শুনতে রাজি না, তোকে থাকতে হবে, এটাই শেষ কথা, না হলে আমি বিয়েই করব না। আব্বু আম্মু, তোমরা সবাই চলো। বলে রাসেলকে কোনো কথা বলতে না দিয়ে নিচে চলে যায়। দেখো, তোমার বোনের বিয়ে তুমি যতই রাগ করো, কিন্তু সেটা আমাদের সাথে। তার জন্য কিন্তু তোমার বোনকে কষ্ট দিতে পারো না। যেটা করো না কেন, কিন্তু একটা ভেবেচিন্তে করিও। বলে শিখাও নিচে চলে যায়। তখনই রাসেলের ফোনে নীলের কল আসে। রাসেল কলটা রিসিভ করে। হ্যাঁ নীল, বল। তুই এখনও আসতেছিস না কেন? মনে আছে তো তুই ছাড়া আমি বিয়ে করব না? বন্ধু দেখ, আমি আসতে চাইছিলাম, কিন্তু একটা বড় বিপদে আটকে গেছি। তখন নীলকে বলি, আমি কোনো কথা শুনবো না, তোকে আসতে হবে তো হবেই। আচ্ছা একটা কাজ করলে কি হয়, যেটা করলে তোর কাছেও থাকতে পারবো আর এই বাড়িতেও। কি বলতে চাচ্ছিস খুলে বল। আমি বলি কি, তুই যা বলতে চাস তাড়াতাড়ি বল, না হলে আমার রাগ কিন্তু উড়ে যাচ্ছে। আরে রাগেশ কেন, আমি তো বলতাছি তাই না। যেহেতু ঢাকাতেই বিয়ে, তাই আমি এখানে থাকবো। তুই এখানে এসে আমাকে ফোন দিবি, আমি চলে আসব। তাহলে এরাও রাগ করবে না আর তুইও রাগ করবি না। আইডিয়াটা একেবারেই কিন্তু ফেলে যাওয়ার মতো না। আচ্ছা ঠিক আছে, এটাই হবে তাহলে, এখন কিন্তু রাখলাম। আচ্ছা তুই গায়ে হলুদ দিতে আসবি না? না রে, গায়ে হলুদ দিতে এসেছে, আমার শ্বশুরের এক্সট্রা খরচ করে কি লাভ। বাবা, শ্বশুরের জন্য এত চিন্তা? আগে তো ভেবে দেখি নাই কারোর জন্য কেউ এতটা চিন্তা করে। এইভাবে অনেক কথা বলে ফোনটা কেটে দেয়। রাসেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে মাত্র বের হয়েছে, তখনই দেখতে পায় জুই তার রুমে এসে বসে আছে। কি রে জুই, কি হয়েছে? তোর মন খারাপ কেন? এভাবে তোকে কিন্তু একটু সুন্দরও লাগে না। কি করব বলো, এখনো আমার অনেক কিছু কেনাকাটা বাদ আছে, কিন্তু বাবা নিয়ে যাবে না। ও এই ব্যাপার, কোনো ব্যাপার না। আচ্ছা চল, আমি তোকে শপিং এ নিয়ে যাচ্ছি। সত্যি ভাইয়া? খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম। হরে আমার মিষ্টি পাগলি বোন, যা তুই রেডি হয়ে আয়, আমি বাড়ির বাইরে অপেক্ষা করতেছি। তারপর রাসেল রেডি হয়, বাড়ির বাইরে দোলনায় বসে বসে তার আদরের বোনের জন্য অপেক্ষা করছে। এদিকে কি ব্যাপার ননদিনী, এত খুশি খুশি কেন? আর কোথায় যাচ্ছ? ভাবি, আমি ভাইয়ার সাথে শপিংয়ে যাব, তাই মনটা খুশি। ও আচ্ছা যাও, তোমার ভাই আছে শপিংয়ে নিয়ে যাবে, কিন্তু আমার তো আর কেউ নেই যে এসে বলবে এই চলো না শপিংয়ে যাই। পাটা কপাল আমার, মন খারাপ করে বললাম। শিখার কথা শুনে জুই বুঝতে পারে যে আসলেই ভাবির মন খারাপ, তাই জুই বলে, ভাবি তুমি না গেলে আমিও যাব না, এখন বাকিটা তোমার ইচ্ছা, ভাইয়া কিন্তু বাইরে অপেক্ষা করতেছে। কিন্তু তোমার ভাই যদি রাগ করে তাহলে? সেটা আমি দেখব, তুমি যাও রেডি হয়ে আসো, আমি নিচে আসি। আচ্ছা। নিচে গিয়ে সোফায় বসে পড়ে। আর এদিকে মেয়েকে এইভাবে দেখে রাসেলের মা জিজ্ঞেস করে, কি রে মা, কোথায় যাচ্ছিস? ভাইয়ার সাথে শপিং করতে যাচ্ছি, আমি আর ভাবি। এটা শুনে তো রাসেলের মা অনেকটা অবাক হয়, কেননা যে ছেলে পরিবারের কারোর সাথে ঠিক মতো কথা বলে না, আর সে নাকি যাবে শপিং এ। কি তুই রাসেলকেও রাজি করিয়েছিস শপিং এ যাওয়ার জন্য? আমার ভাই বলে কথা। তবে দেখছিস, শিখাকে দেখলেই তো ওর আবার মাথায় তার ছিঁড়ে যায়, তাই কোনো সিন ক্রিয়েট যেন না করে। আম্মু, ভাইয়া যথেষ্ট বুদ্ধিমান, সে ভাইয়ের অমন আচরণ করে, তার মান সম্মান কেন নষ্ট করবে? এইসব কথার মাঝে শিখা এসে হাজির। সিঁড়ি দিয়ে নামছে, অসম্ভব সুন্দর লাগছে। একটা নেভি ব্লু কালারের 3 পিস পরেছে, সাথে ম্যাচিং করা সব অর্নামেন্ট। লম্বা চুলগুলো পিছনে রেখেছে, আর কিছু কাঁধের উপর দিয়ে সামনে রেখেছে। এক কথায় অপরূপ লাগছে। সবাই তাকিয়েছে সিঁড়ির দিকে, এটা ভাবে যে কোনো পরি নামছে।
সবাই এই অবস্থা দেখে শিখা একটু লজ্জা পায়। এই জুই, এমন করে কি দেখছো? কই কিছু না তো, চলো চলো। ভাইয়া রাগে মনে হয় ফায়ার হয়ে আছে, আমি শিওর। তারপর কেউ আর কোনো কথা না বলে শিখা ওর শাশুড়ির পায়ে সালাম করে জুয়ের সাথে বাইরে চলে যায়। মনে এক গাদা ভয়, না জানি রাসেল কি করে বসে। এই ভাইয়া আমরা রেডি, তাড়াতাড়ি চল। জুয়ের কথা শুনে রাসেল সেদিকে তাকিয়ে রাগে কটমট করতে থাকে। ইশারায় বুঝিয়ে দেয় শিখা কেন। জুয়ে বুঝিয়ে দেয় প্লিজ কিছু করিস না, চল। ওর মন ভালো না। রাসেলও কি যেন ভেবে কিছু আর বললো না। আচ্ছা, আমি তাহলে আমার গাড়ি দিয়ে আসতে বলি। এখানে তো আর আমার গাড়ি রাখি না, কারণ এই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, সেটাই অনেক। ভাইয়া ভাবিকে সাথে নিয়েছি, যেন তোরা এক মুহূর্তের জন্য হলেও কাছে থেকে দেখতে পারিস একে অপরকে। মনে মনে বললাম, ভাইয়া আমরা রিকশায় করে যাব, কারে ভালো লাগে না। আচ্ছা, তাহলে তোরা দুইজন এক রিকশায় যা, আর আমি এক রিকশায় যাই। না, তা হবে না, কারণ আমরা একটা রিকশাতেই যেতে পারবো না অনায়াসে। কি বলিস? এক রিকশায় কিভাবে? আমি যেতে পারবো না। চান্দু ভাই, তোমাকে যেতেই হবে। মনে মনে বলছি আর হাসতাছি। ভাই যাওয়া যায় তো তিনজন, আমি এক পাশে আর এক পাশে তুই বসবি, আর সামনে ভাবি। জুয়ের কথা শুনে শিখা অবাক হলেও মনে মনে একটু খুশি, কিন্তু রাসেল তো রাগে ফুঁসতেছে, পারছে না সইতে, পারছে না কিছু বলতে। কি আমি ওর সাথে যাব? তাও আবার আমার কোলে নিয়ে? দেখ, আমি যাবই না। ওকে ভাইয়া, যেতে হবে না। ভাবি চলো বাসায় যাই, রাগ দেখিয়ে বললাম, কারণ আমি জানি ভাইয়া আমার রাগ দেখতে পারবে না। এই কই যাস? আচ্ছা চল, আমি যাচ্ছি, কিন্তু কি ও এক পাশে বসবে, তুই আমার সামনে বসবি? না, এটা তো হবে না ভাইয়া। ভাবি তোমার বউ, তো ভাবি তোমার কোলের কাছে বসবে, আর একটা কথা বলবি না। ধমকের সুরে বললাম। তারপর কেউ আর কিছু না বলে একটা রিক্সা ডেকে প্রথমে রাসেল উঠে বসে, তারপর জুই বসে, আর অবশ্যই শিখা ভয়ে ভয়ে রাসেলের সামনে বসে। খুব ভালো লাগছে তার। রিক্সা চলছে তার আপন গতিতে। কখনো কখনো ঝাঁকুনির কারণে রাসেলের পা শিখার সাথে স্পর্শ করছে, যার জন্য শিখা শিহরিত হয়। ইস, আমাকে যদি জড়িয়ে নিত ওর বাহু ডোরে, কি মজাই না পেতাম। ভাবি তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আরে না, সমস্যা হবে কেন? আমার ভাগ্য ভালো যে একটু হলেও স্বামীর সাথে রিস্কায় বসতে পেরেছি। ঢং, তোর কপাল ভালো, আমার সাথে যেতে পারতেছিস। মনটা চায় তোকে রিক্সা থেকে ফেলে দেই, শালার শাকচুন্নি কুত্তি বেলায় টিকটিকি। রাসেল কিছুই বলছে না, শুধু চুপচাপ বসে আছে দেখে শিখা মনে মনে ভাবছে, একে তো করলার জুস, তেলাপোকার স্যুপ, ইঁদুরের ভুনা খাওয়াতে হবে, তাহলে মাথার সুবুদ্ধি উদাও হবে। খবিস একটা। এভাবে নানান চিন্তা ভাবনার মধ্য দিয়ে রাস্তা শেষ করে শপিং মলে বসে যায়। জুই ইচ্ছা মতো সবকিছু পছন্দ করছে আর কিনে নিচ্ছে। রাসেল হঠাৎ খেয়াল করে শিখা একটা শাড়ির দিকে বারবার তাকাচ্ছে, যেন শাড়িটা তার খুব পছন্দ হয়েছে। ভাবি তুমি কি নিবা বলো? না না, আমার কিচ্ছু লাগবে না, আজকে আমার জন্য যেটা করছো সেটাই অনেক বড় পাওয়া। রাসেল জুইকে ইশারা করে তার কাছে ডাকে আর চুপটি করে সেই শাড়িটা শিখার জন্য নিতে বলে, যেন বুঝতে না পারে। ভাইয়া ওই শাড়িটা দেখান তো। তখন দোকানদার শাড়িটা দেয় আর সবার পছন্দ হয়, নিয়ে নেই। কিন্তু শিখার মনটা খারাপ হয়ে যায় এটা ভেবে। শাড়িটা আমার কত পছন্দ হয়েছিল, এখন জুই নিয়ে নিল। যদি রাসেল আমার জন্য কিনে দিত কতই না খুশি হতাম। ধ্যাত, কি ভাবি এইসব, আমার ভাগ্যে আছে নাকি? ভাবি তুমি এত কি ভাবো? এখন ভাইয়ার জন্য একটা কিছু তুমি পছন্দ করবে, ব্যাস। আমার মতো বেইমানের পছন্দ করা কোনো জিনিস কি তোমার ভাই পরবে নাকি? তুমি পছন্দ করো, বাকিটা আমি দেখব। ভাইয়া তো আর এখানে নেই যে সে বুঝতে পারবে তুমি পছন্দ করেছো। তারপর শিখা ওই শাড়ির সাথে ম্যাচিং করা একটা পাঞ্জাবি পছন্দ করে। তাদের শপিং করা শেষ হয়ে যায়। তারপর আবার রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসে। শিখাকে একটা প্যাকেট দিয়ে বলে, যাও রুমে গিয়ে দেখবে। শিখা রুমে গিয়ে প্যাকেটটা খুলে অবাক, কেননা তার পছন্দের শাড়িটা ছিল। কিন্তু একটা কথা মাথায় আসছে না, শাড়ি যে শিখার পছন্দ সেটা জুই কি করে বুঝতে পারলো? শাড়িটা যে আমার পছন্দ হয়েছে সেটা জুই কি করে বুঝতে পারলো? না, জুই আমার দিকে তাকায়নি, তাহলে কি রাসেল? না, এটা কিভাবে হবে? ধ্যাত, কিছুই ভাবতে পারছি না। আম খেতে ইচ্ছে হয়েছে, আম খাবো। এখন আম কোন গাছে সেটা যেন আমার কি হবে? এসব ভাবতে ভাবতে শিখা প্যাকেটগুলো আলমারিতে রেখে নিচে চলে আসে। অনেকেই বাড়িতে এসেছে। কি
কি বলছো? তোমার ভাই এটা বলেছে, কিন্তু উনি এটা জানতে পারলো কি করে? সেটা তো আমি জানি না। আর কিছু বলতে যাবে তখনই এই জুই, রাসেলকে খাবার দিয়ে আয়, ওর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে। জুই আর শিখা যখন সোফায় বসেছিল তখন রান্নাঘর থেকে বেরোতে বেরোতে রাসেলের আম্মু বলে উপরে কথাগুলো চলে গেল। আম্মু, ভাইয়া অসুস্থ ছিল, তাই এই বাড়ির খাবার খাইছে। এখন সে সুস্থ, তাহলে এই বাড়ির খাবার কি খাবে বলো? কেন খাবে না? এগুলো ওর বাড়ির খাবার, খাবে তো, প্রবলেম কই? যা তুই নিয়ে আয়। বলে আর কোনো কথা না শুনে রাসেলের আম্মু চলে যায় খাবারটা রেখে। ভাবি, তুমি নিয়ে যাও, আমি একটা কাজ করব। জুয়ের কথা শুনে তো শিখা রীতিমতো ঘামতে শুরু করেছে। আমি নিয়ে যাব? অবাক হয়ে। তোমার বর, তুমি নিয়ে যাও তার জন্য খাবার। আচ্ছা। রাক্ষস কন্ডার না জানি কি করে বসে, দেখলেই তো ভয় করেছে শুকিয়ে যায়, মনে হয় রাগলে চোখ থেকে আগুন বের হয়। মনে মনে বলতে বলতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রাসেলের রুমের কাছে এসে দেখি পর্যাপ্তের হাড্ডি রুমে নেই। গেল কোথায়? শিখা রুমের এদিকে ওইদিক খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ শিখার চোখ যায় রাসেলের ফোনটার দিকে। কেউ নেই। তার আগ্রহ নিয়ে ফোনটা হাতে নেয়। যেই না পাওয়ার বাটনে চাপ দিবে অমনি কোথা থেকে রাসেল এসে ছো মেরে ফোনটা নিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার রুমে আসার, আর তার উপরে আমার ফোন হাতে নিয়েছিস? আর কোনো কিছু ডিলিট করে দিসনি তো আবার? শিখার চোখে পানি। সামান্য মোবাইলটা ধরেছে বলে এইভাবে মারবে? আমি তো ফোনটা হাতে নিতেই তুমি ছো মেরে নিয়ে নিলে। ফোনের ওয়ালপেপারটাই দেখলাম না, তাহলে ডিলিট কি করব? কান্না ভেজা সুরে বললাম। যাক বাবা, বাঁচা গেল। যদি ওয়ালপেপারে দেওয়া ছবিটা দেখতো তাহলে তো সব শেষ, কারণ ওয়ালপেপারে ওই শাকসনের ছবি ছিল। আপনারা আবার বলে দিয়েন না কিন্তু। ওই কেন এসেছিস সেখানে বল। আম্মু তোমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি আমার স্বামীর রুমে কি আসতে পারি না? আমার কি কোনো অধিকার নেই এখানে আসার, তোমার সাথে সময় কাটানোর? বলো। না, নেই। অধিকার তো সেই দিনই হারিয়ে ফেলেছিস যেদিন মিথ্যা অপবাদে অপরাধী বানিয়েছিস। শোন, যেভাবে এসেছিস সেইভাবে চলে যা। বাড়িতে মেহমান আছে তাই কিছু বলতে চাই না। আমাকে এত কষ্ট দেওয়ার থেকে একেবারে গলা টিপে মেরে ফেলো। তোমার দেওয়া এই অবহেলা কষ্ট আমি সহ্য করতে পারছি না। কষ্টের কি দেখেছিস? মাত্র তো শুরু। দেখতে থাক, আগে আগে হোতা হে কিয়া। চল যা এখান থেকে। শিখা, আমাকে ক্ষমা করে দিও। কেন জানি তুমি আমার সামনে আসলেই রাগকে কন্ট্রোল করতে পারি না। এইভাবে দেখতে দেখতে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। রাসেল একা একা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি আকাশের বুকে কষ্ট জমা আছে, মনে হচ্ছে এখনই ঝরে পড়বে। বলতে না বলতে আকাশের বুক থেকে সকল কষ্ট বৃষ্টি আকারে ঝরতে শুরু করে। রাসেল দৌড়ে রুমে চলে আসে। সারাদিন খাবার খাওয়ার সময় পায়নি, ভীষণ ক্ষুধা পেয়েছে তার। ক্ষুধা তো ভালোই লেগেছে, এখন এই পেটকে শান্ত করাবো কি করে? এখন তো বাইরে যাওয়া সম্ভব না। রাসেল এসব ভাবছে তখনই বাইরে থেকে কেউ তার রুমে আসার শব্দ পায়। একটু পরে বুঝতে পারে তার বোন এসে হাতে খাবার নিয়ে। ভাইয়া, আমি জানি তোর অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু তুই এই বাড়ির খাবার খাবি না। তবুও একটু কষ্ট করে খেয়ে নে আমার লক্ষ্মী ভাইয়া। না রে, আমার ক্ষুধা লাগেনি। এইগুলো নিয়ে যা। ভাইয়া দেখ, আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি তুই খাসনি বলে, আর ভাবিও কিছু খায়নি, শুধু মনমরা হয়ে বসে আছে। রাসেল কি যেন ভেবে খাবার খেতে শুরু করে। একবার রাসেলকে জুই খাইয়ে দেয়, আবার রাসেল জুইকে খাইয়ে দেয়। এইভাবে খাবার পর্ব শেষ করে জুই বাইরে চলে যায়। আর রাত হওয়ার শারীরিক ক্লান্ত থাকার কারণে রাসেল বিছানায় গায়ে এলে দিতে ঘুম চলে আসে। সকালে ঘুম থেকে উঠে দেখতে পারে বাড়ি ভর্তি মানুষ। আসলে রাসেল ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, মানে 10টায় উঠেছে। আপনারা ভাবছেন কেউ তাহলে ডাকলো না কেন? এটা ভুল। শিখা অনেকবার ডেকেছে কিন্তু মহারাজ ঘুম থেকে ওঠার নামগন্ধ নেই। রাসেল ঘুম ভাঙলো তাহলে? দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায়। রাসেল এখনো রেডি হয়নি দেখে শিখা দেখতে যায় রাসেল কি করছে। এই যে মিস্টার বর, এখনো রেডি হননি কেন? শিখার কথায় রাসেল সামনে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হচ্ছে কোনো এক পরীর তার রুমে এসেছে। শিখা তো রাসেলের তাকানো দেখে লজ্জাপতি হয়ে গিয়েছে। এমন করে তাকিয়ে কি দেখো শুনি? লাজুক কণ্ঠে বললাম। পরি। কি পরি কোথা থেকে আসলো? অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে। না, এমনি বলেছি। ইস, এখনো যদি ওকে বুকের সাথে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়া নিজের দখলে নিতে পারতাম না। আমি সব কি ভাবছি? সি বিড়বিড় করে কি বলতেছো শুনি? অনেক সুন্দর লাগতেছে এই শাড়িতে।
আসলে অনেক সুন্দর লাগছে। হিসাব পাওয়ার কারণে যেন রূপটা আরো বেড়ে গিয়েছে। ধন্যবাদ মিস্টার বর। এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হন, আম্মু রেগে আছে আপনার উপরে। আচ্ছা আমি রেডি হয়ে আসতেছি, তুই যা। না, সেটা হবে না, তোমার সাথেই যাব। আমি কি তাহলে তোর সামনে চেঞ্জ করব নাকি? কারোর সমস্যা কি? আমি তো তোমার বউ, প্রতিবেশী ভাবি থরি না। হাসতে হাসতে বললাম। তোরে তো রাসেল শিখাকে ওয়ালের সাথে চেপে ধরে, শিখা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। রাসেলের নিঃশ্বাস যেন ওর নিঃশ্বাস এক হয়ে গিয়েছে। আজ প্রথম কেউ শিখার এত কাছে এসেছে। ইস, এজন্য চরম রোমান্টিক দৃশ্য। হঠাৎ রাসেলের ধ্যান ভাঙে, তাড়াতাড়ি শিখাকে ছেড়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। এটা কি হলো মিস্টার খবিশ কন্ডার কালুবুট টিকটিকা? এটা কিস তো করতে পারতে, সেটাও করলো না। এত বছর পরেও কাছে পেয়ে কিছুই হলো। ধুর, এরে তো তেলাপোকার জুস খাওয়াতেই হবে, তাহলে বুদ্ধি হবে। বিড়বিড় করে এসব বলছে আর নিজ নিজে হাসছে। ঠিক তখনই ওয়াশরুম থেকে রাসেল বেরিয়ে আসে। অনেক সুন্দর লাগছে, দুজনকে একই ড্রেসে মানিয়েছে। শিখা তো একদিনে তাকিয়ে আছে। এই মিস চলেন, এইভাবে হা করে থাকলে মুখে মশা তেলাপোকা ঢুকে যাবে। তেলাপোকা নাম শুনেই তো শিখা দৌড়ে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো অবাক যে শিখা এমন একটা কাণ্ড করবে। এটা কি হচ্ছে? আমাকে বাঁচাও, আমি তেলাপোকা দেখে ভয় পাই অনেক। ও এই ব্যাপার, তেলাপোকা নেই, আমি এমনি বলেছি। বুঝি না এই মেয়েরা সবাইকে ভয় দেখায়, অথচ এতটুকু তেলাপোকা দেখে নিজেরাই ভয় পায়। আজব ক্যারেক্টার মাইরি। সত্যি তো? সত্যি। তখন শিখা রাসেলকে ছেড়ে দেয় এক বস্তা লজ্জা পেয়ে। তারপর কেউ আর কোনো কিছু না বলে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে একে অন্যদিকে তাকিয়ে। চারিদিকে যে সরু উঠে এসেছে, এই বর এসেছে। সে শব্দ এদের কানে পৌঁছায় নাই এখনো মনে হয়। রাসেলের ধ্যান ভাঙে, মোবাইলে কল আসার শব্দে কলটা রিসিভ করে। হ্যাঁ নীল বল। ওই শালা, আমি এসে গেছি, তুই আয়। তুই তো লোকেশন দে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, দিছি, দেখ। রাসেল তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায়, কারণ লোকেশনে নীলকে এখানে দেখাচ্ছে। কথা বলস না কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই না আসলে যাব না। তুই মনে হয় লোকেশন ভুল দিছিস, না হলে আমার এখানেই তোকে দেখাচ্ছে কেন? লোকেশন ঠিকই আছে, তুই চশমা দিয়ে দেখ, শালা খাচ্চর কোথাকার। আচ্ছা তুই কার বাড়িতে সেটা আগে বলতো। এদিকে এদের কথা তো শিখার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে দেখছে। আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী। এই নাম শোনার পরে রাসেল অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় একটা, কিন্তু কি করে সম্ভব? আচ্ছা তুই থাক, আমি আসতেছি বলেই কল কেটে দিলাম। আচ্ছা জুইয়ের হবু বরের নাম কি নীল মাহমুদ? আমার বান্ধবী নীলাবাই। কেন? অনেকটাই অবাক হয়ে। কি? আচ্ছা নিচে যাওয়া যাক। দুজনে সিঁড়ি দিয়ে নামছে আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসছে। শিখার খুব ভালো লাগছে যে রাসেলের সাথে আছে। রাসেল তাড়াতাড়ি শিখার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে। ওই বেটা, আগে বলস না কেন যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস? আগে তুই বল এখানে কেন? এদিকে এরা দুজন কথা বলছে আর সবাই দিকে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, রাসেল বাবা, তুই নীলকে চিনিস নাকি আগে থেকেই? আমার বন্ধু। বাবা, ও আমার বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে, সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে। রহিম চাচা বাড়ির দারোয়ান। এইভাবে অনেক কথা বলে সকল কাজ শেষ করে ভিতরে চলে আসে। খাবার পর্ব শুরু হয়, সবাইকে এক জায়গায় বসতে দিয়েছে। কিন্তু নীলকে আলাদা, তাকে নাকি বাড়ির মেয়েরা খাওয়াবে। নীল কিন্তু রাসেলকে ছাড়া বসবে না। কি জ্বালারে ভাই, নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কলদার। গ্রাম্য ভাষায় বরের বোন জামাই বা বন্ধুদের কলদার বলে। হয়ে থাকতে মনে হচ্ছে মনে মনে। তারপর রাসেল গিয়ে নীলের সাথে বসে। পরে খাবার মেন দায়িত্ব নিয়েছে শিখা। যাক, ভালোই মানাবে, জামাই বরযাত্রী আর বউ কন্যার পক্ষে জমবে খেলা। সব খাবার এদের সাজিয়ে রেখেছে। নীল, এবার আপনারই খাবার পর্ব শুরু করেন। না, একটু মজা করা যাক। বেআইন বলে ভাগে পাইছি। হা হা, খাবো তো। আগে বলেন আপনার ড্রেস আমার ড্রেস এক হলো কিভাবে? টিকটিকি খবিস খাটাস বেটা, সবার সামনে মজা নিবা তাই না? তোমার মজা আমি বের করছি, দাঁড়াও। মনে মনে বিআইনের মনে মনের একটা টান আছে না? ও তাই বুঝি? না বাবা, বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ আমারই হবে। আর কিছু না বলে খাওয়া শুরু করে রাসেল।
একটু বেছে বেছে খাচ্ছে, কারণ নানান রকমের কাহিনী করেছে খাবারের সাথে। যেমন ধরেন ডিম সাজিয়েছে আলু দিয়ে, ভর্তা সাজিয়েছে মরিচ গুঁড়ো দিয়ে, এর সাথে আর অনেক কিছু আছে, ভালো করে চিনবেন না আপনারা, যে না চিনবে তার কপাল পুরল বলে। কি গো বিআই সাহেব, কথা বলছো না কেন? যে বোবা হয়ে গেলেন নাকি? সবাই হাহা শুরু করলো। রাসেল কিছু বলতে যাবে অমনি পানি পানি, মাগো মুখ পড়ে গেল। দুলা ভাই, এই নিন পানি। আর মান সম্মান শেষ করবেন নাকি? এভাবে নানান কাহিনীর মাধ্যমে খাবার পর্ব শেষ করে এখন নাকি টাকা দিতে হবে, তাও আবার লটারি সিস্টেমে। এখন এখান থেকে একটা কাগজ তুলে যা লেখা থাকবে সেটাই দিতে হবে। কি বলেন? এখন কাগজে যদি লেখা থাকে আমাকে চান, তাহলে কি সেটা দেওয়া সম্ভব নাকি? খচ্চর বেটা, তোরে তো আমি তেলাপোকার জুস ইঁদুরের স্যুপ খাওয়াই ছাড়বো মনে মনে। দিতেই হবে। ফ্রি ফ্রি এত সুন্দর সুন্দর মেয়ের জীবনসঙ্গী হিসেবে পাবেন? না, এই শাকচুন্নির লগে কথাই পারা যাবে না। একটা তুলে দেখি। তখন রাসেল একটা কাগজ তুলতে দুটি তোলে, যেটা কেউ বুঝতে পারে না। লুকিয়ে কাগজ খুলে দেখে একটা 0 টাকা আর একটা 50,000 টাকা। তো রাসেল 50,000টা খুলে ফেলে। বেআইন সাহেবা, এই নিন, আপনারা খুলে দেখেন কি লেখা আছে। তখন সেকে হাতে নিয়ে খুলে দেখে 0 টাকা, মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এটা কিভাবে হলো? সুন্দরী কিউট বেআইন সাহেবা, এই নিন 5 টাকা। আপনারা তো কোনো টাকাই পান না, তাও আমি দিচ্ছি, ললিপপ কিনে খাইয়েন। ম্যাডাম, এটা রাখেন, আমরা মজা করলাম। বউটাকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে বলেন? হতে পারে এই টাকা দিয়ে শপিং করবেন। হা হা হা। দেখ রাসেল ভাবির সাথে তুই লাগতে গেলি কেন? এমনিতেই ভাবির মনে অনেক কষ্ট। আমার সম্বন্ধী বাড়ি ছেড়ে চলে গেছে। গাধা, তুই তো জানোস না তোর সম্বন্ধীটাকে। তাও তুই একটু বেশিই করে ফেলেছিস। টাকা দিলে কি হতো? তোর কি কম আছে নাকি? এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে বিয়ের সকল পর্ব কার্য শেষ হয়ে যায়। নীলদাও চলে গিয়েছে। এখন বাড়িতে মেহমান খুব একটা নেই বললে চলে। রাত 10টায় রাসেল শুয়ে আছে, একটু ক্ষুধাও লেগেছে, কিন্তু এই বাড়ি খাবার তো খাবে না। তখন তাও অনেক কষ্টে খেয়েছিল। এসব ভাবনার মধ্যে বুঝতে পারে কেউ তার রুমে আসছে। একটু পরে দেখে তার বাবা মা এসেছে খাবার নিয়ে। বাবা তুই খেয়ে নে। আমি তো বলেই দিছি এই বাড়ির খাবার আমি খাবো না। তাহলে কেন এসেছেন খাবার নিয়ে? বাবা তুই নিজেকে আর কত কষ্ট দিবি? আমাদের কি কষ্ট হয় না বল? নাকি তুই মনে করিস কষ্ট শুধু তোর একাই হয়? আমরা সবাই পাথরে তৈরি, কোনটা? যদি কষ্ট পেতে তাহলে আর সেই দিন অমনটা করতে পারতে না, বলতে পারতি না আমি তোমাদের সন্তান না। বাবা দেখ, আমরা মানছি আমরা ভুল করেছি সত্যটা না জেনে, তাই বলে কি তুই এইভাবে আমাদের কষ্ট দিবি? আমাদের ক্ষমা করে দে না। জানি কখন মরে পড়ে থাকবো, তখন তোর থেকে ক্ষমাটাও চাইতে পারবো না। রাসেলের বাবার চোখে জল। আসলে ছেলেরা সহজে কান্না করে না, কিন্তু খুব বেশি কষ্ট পেলে চোখের জলের বাধা মানতে পারে না। রাসেল শুধু শুনে যাচ্ছে, এখন তার চোখেও পানি। বাবা বল, কি করলে আমাদের ক্ষমা করে বউকে টেনে নিবি? তোর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বলেই ওর পায়ে পড়তে নিচ্ছি। অমনি সি আম্মু, তুমি আমার পায়ে ধরতেছো? এতটা অমানুষ আমি নই যে নিজের মাকে দিয়ে ক্ষমা চাওয়ার জন্য পা ধরাবো। তোমাদের আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আগের কথাগুলো মনে পড়লেই রাগকে সামলাতে পারি না। রাসেল ওর বাবাকে বুকে জড়িয়ে ধরে বলল, আজকে ওর বাবা মার মনে আনন্দের কোনো যেন কমতি নেই। নিজের ছেলের রাগ অভিমান ভাঙাতে পেরেছে। এদিকে বাইরে থেকে শিখা এই দৃশ্য দেখছে আর খুশিতে চোখের জল মুছছে। বাবা হা করে, আজ কত বছর হলো তোকে নিজের হাতে খাওয়াতে পারি না। আম্মু, আমিও খুব মিস করি তোমাদের হাতের খাবার খাওয়া। তোমার হাতে যে জাদু আছে সেটা কোথাও পাই না। বাবা তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। না মা, তোমার অনেক কষ্ট হচ্ছে জুয়ের জন্য, আমি এইটা জানি। এখন তোমরা গিয়ে শুয়ে পড়ো। বাবা দেখ, আমাদের তো ক্ষমা করলে, এখন কি শিখাকে ক্ষমা করা যায় না? মেয়েটা অনেক কষ্ট সহ্য করছে। যেদিন তোর সাথে বিয়ে হয়েছে সেদিন থেকে 1 সেকেন্ডের জন্য আমাদের রেখে একা কোথাও যায়নি। তাহলে ওর সাথে এমন করা ঠিক হবে বল? ওকে ক্ষমা করে দে না বাবা। হ্যাঁ বাবা, ওকে ক্ষমা করে দে। ভুল তো মানুষই করে না, ও না হয় একটা ভুল করেছে। তোমরা ওর কথা বললে আমি কিন্তু আবার বাড়ি থেকে চলে যাব, তখন আমাকে আর চাইলেও খুঁজে পাবে না। না বাবা, আমরা বলবো না, তোর যা ভালো মনে কর, তবে পরে আবার আফসোস করিস না মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে। বলে তারা চলে গেল। এদিকে শিখা দৌড়ে রুমে গিয়ে ধুম করে খাটে শুয়ে বালিশ ভিজিয়ে কান্না করছে। রাসেল, তুমি কেন বোঝো না? আমি তোমার দেওয়া কষ্টগুলো আর সহ্য করতে পারছি না। আমাকে কি ক্ষমা করা যায় না?
চোখে ঘুম নেই, আছে শুধু পানি, কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছে। এদিকে রাসেল বিভোর ঘুমে ঘুমাচ্ছে। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রাসেলের ঘুমটা ভেঙে যায়। উঠে গিয়ে দেখতে পায় শিখা ভয়ে কান্না করছে। ওর আম্মুর গলা ধরে। আমার কি হয়েছে? এত রাতে চিৎকার চেঁচামেচি করতেছো কেন? ও তো একা থাকতে ভয় পায়। এতদিন জুই ছিল সাথে, কিন্তু এখন তো একা, তাই ভয় পেয়েছে। কি এত বড় একটা মেয়ে নাকি ভয় পায়? তুমি সাথে নিয়ে যাও, আমার ঘুম ডিস্টার্ব কেন করতেছে? আমাদের সাথে কিভাবে থাকবে, আর একাও থাকতে পারবে না। তো রুমে নিয়ে যা প্লিজ, তোরই তো বউ নাকি। বউ মাই ফুট, আমি ওকে আমার রুমে কেন নিতে যাব? বাবা এমন করিস না, মেয়েটা একা ভয় পায়, যদি রাতে কিছু হয় তখন কি ভেবে দেখছিস? আচ্ছা ঠিক আছে, আসতে বলো। রাসেল কি জন্য ভেবে শিখাকে সাথে নেওয়ার জন্য রাজি হয়। বলে রাসেল রুমে চলে যায়। একটু পরে শিখা এসে বিছানায় শুতে যাবে, মাত্র বালিশ ঠিক করছে অমনি। তোর সাহস কি করে হয় আমার বিছানাতে শুয়ে আসার? নাম বিছানা থেকে। তাহলে আমি শোবো কোথায়? আর এখানে থাকার তো আমার অধিকার আছে, তাই শুতে পারবো না কেন? এত কথা না বলে যা সোফায় গিয়ে শুয়ে পড়, না হলে চলে যা। শিখা দেখলো এই খাট্টাসের সাথে কথা বলে লাভ নেই, তাই নিচে বিছানা করে শিখা শুয়ে পড়ে। কিছু রাত বাদে আবার চিৎকার শুরু করে। এই তুই কি শুরু করলি? বলতে একটু শান্তিতে ঘুমাতে দে। আমি একা ভয় পাই। এই রুমে আমি থাকতে তুই একা কিভাবে? তুমি তো আমার কাছে নেই, তাহলে ভূত এসে আমাকে নিয়ে যাবে। এতদিন তো জুইকে জড়িয়ে ধরে ঘুমাইছি। কি জ্বালায় পড়লাম রে ভাই, ঘরে মানুষ থাকতেও নাকি ভয় পায়। এই উপরে এসে ঘুমা, কিন্তু এই বর্ডার পার করে এইদিকে আসবি না বলে দিলাম। তখন শিখা দৌড়ে রাসেলের পাশে এসে শুয়ে পড়ে। সকালে শিখার আগে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল বিছানা থেকে ঘুম ঘুম চোখে উঠতে যাবে, তখনই উঠতে পায় না। কেন উঠতে পারছে না সেটা দেখার জন্য তাকাতেই অবাক হয়ে যায় রাসেল, কারণ শিখার বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। খুব মায়াবী লাগছে শিখাকে। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এতটা সুন্দর লাগে সেটা রাসেল আজ প্রথম দেখলো। রাসেল আস্তে করে শিখার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়, এমনভাবে যেন বুঝতে না পারে। রাসেল ওকে আস্তে আস্তে করে বুক থেকে সরিয়ে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে শিখার ঘুমটাও ভেঙে যায়। রাতে কি অবস্থায় ছিলাম কে জানে। যাক, তাও তো ওর মুখ থেকে ঘুমাতে পারবো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এসব ভাবতে ভাবতে শিখা উঠে ওয়াশরুমে যেতে নিলেই রাসেলও বের হয়ে আসতে নিচে। তখনই থুম। কি ভাবছেন আপনারা, শিখা পড়ে গেছে? আরে না, জামাই থাকতে কি বউকে পড়ে যেতে দিবে নাকি? বাহুডোরে আঁকড়ে ধরেছে। শিখার যেন সারা শরীরে শিহরিত হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া তার শরীরকে স্পর্শ করেছে। এদিকে রাসেলের তো খুশিও লাগছে, আবার রাগও কন্ট্রোল করতে পারছে না, তাই শিখাকে ছেড়ে দিয়ে ঠাস করে লাগিয়ে দেয়। চোখ কি ফ্রিজে রেখে চলাফেরা করস নাকি? আর আমার ওয়াশরুমে কেন যাচ্ছিস? রুমে জায়গা দিয়েছি ভেবে নিস না যে আমার হৃদয়ে জায়গা পেয়েছিস। ভুলেও কখনো আমার ব্যবহার করা কোনো জিনিস ধরার সাহস করবি না, কথাটা যেন মনে থাকে। তুমি আমার সাথে এমন কেন করো? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কি ক্ষমা করা যায় না? কি করলে ক্ষমা পাবো তোমার থেকে? পুরোনো হাসি খুশি সব ফিরিয়ে দে আমার বাবা মা বোনের আদর ভালোবাসা দিতে পারবি? আমার হারানো সম্মান। রাসেলের চোখে পানি আর শিখা তো কেঁদে যাচ্ছে। দুজনে চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। সেটা হয়তো পারবো না, তবে যদি তুমি চাও তাহলে আমার জীবন দিয়ে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারি। রাসেল কোনো কথা না শুনে নিচে চলে যায়। এদিকে শিখা থাই এক জায়গায় দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে। এদিকে রাসেল সবাই বসে ভাবছে, না আজকে শিখার সাথে একটু বেশি করে ফেললাম। যাকে নিজের সাথে বেশি ভালোবাসি তাকে এমন কষ্ট কিভাবে দিতে পারলাম? না, ওকে আর এভাবে কষ্ট দেওয়া যাবে না। যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে। এখন তো অনেক ঘটনা ঘটে যে স্বামীর অবহেলা অত্যাচার সহ্য করতে না পেরে বউ নিজের ক্ষতি করে ফেলে। না, ওকে আপন করেই নিতে হবে। এভাবে কেটে যায় 1 মাস। বাবা নীল, একটা সমস্যা হয়েছে যা তুমি পারো শুধু সমাধান করতে। বাবা বলে কি, এমন কাজ যা আমি ছাড়া সমাধান হবে না। আমি একটা বড় প্রজেক্ট পেতে চলেছি, আগে কোম্পানি মালিক না বললে পারবো না। আর তার সাথে নাকি তোমার অনেক মিল আছে। রাসেলের বাবার কথা শুনে নীল পাগলের মতো হাসতে শুরু করে। এই নীল বাবা, তুমি পাগল হলে নাকি? এইভাবে হাসতাছো কেন? আম্মু, এই কোম্পানি তো আমার বন্ধু রাসেলের, সেই জন্যই হাসতেছি। আমার ছেলে আর কি কোম্পানি মালিক আর আমি জানি না? ছেলে কথাটা শুনে নীল সহ নীলার স্বামী অবাক হয়ে যায়। নীল তো আগে থেকেই জানে। বাবা রাসেল আপনার ছেলে মানে কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাবা রাসেল আমার ছেলে, তারপর সবকিছু খুলে বলে।
এত কিছু হলো আর রাসেল আমাকে একটুও জানালো না, ওর সাথে কথা নেই। তখন রাসেল সিঁড়ি দিয়ে নিচে নামতেছিল। কে কার সাথে কথা বলবে না শুনি একটু? তুই জুয়ের ভাই, সেটা আমাকে বলিস নাই কেন? সেটা আগে বল। এই রে পাগল খেপেছে, তোকেই বলি নাই কারণ তুই কষ্ট পাবি বলে। রাসেল বাবা কি বলে দেখো, তোর কোম্পানি থেকে একটা প্রজেক্ট নিবে, কিন্তু তার জন্য আর কে বলতে হবে? হাব্বু, এটা আমার কোম্পানি, সো নো চিন্তা। এভাবে রাগ অভিমানটা ভুলে সবাই বসে গল্প করে। ভাইয়া, অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না, প্লিজ চলো না কোথাও লাঞ্চ করে আসি। জুই কিন্তু কথাটা মন্দ বলে নাই। চল সবাই একটু ঘুরে আসি। এক পোশাক পরবে ঠিক আছে, তবে আমারও একটা আবদার আছে। কি আবদার তোর শুনি? আমি চাই তুই আর ভাবি এক পোশাক, আমি আর রাফি এক পোশাক, শিকা আর রাসেল এক পোশাক পরবো, খুবই সুন্দর লাগবে। তোর আইডিয়াটা কিন্তু অনেক ভালো, এটা করলে মন্দ হবে না। শিখা তো শুধু সবার কথা শুনে যাচ্ছে, কিছু বলছে না। কি বা বলবেন, যে স্বামীর কাছে তার কথার কোনো দাম নেই, সেখানে এখন কথা বলে দাম দিবে কে? আমি পড়তে পারবো না। ভাইয়া প্লিজ পর, আমার জন্য হলেও অনেক মজা হবে, প্লিজ ভাইয়া। কেন জানি আদরের বোনের কথা রাসেল ফেলতে পারলো না, রাজি হয়ে গেল। তারপর সবাই যার মতো রেডি হয়ে নিচে আসে। অসম্ভব সুন্দর লাগছে সবাইকে, কেউ কারো থেকে চোখ সরাতে পারছে না। আমার ছেলে মেয়ের উপরে যেন কারোর নজর না লাগে। তারপর সবাই গাড়ি নিয়ে প্রথমে একটা পার্কে চলে আসে। নীলা আর জুই, নীলা আর রাফি আলাদা আলাদা বেঞ্চে বসে, এদিকে রাসেল আর শিখা একে অন্যের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। কেউ কিছু বলছে না আর বসেও না। ভাইয়া, তোদের কি বসার জন্য আলাদা কাঠ দিয়ে বসতে বলতে হবে নাকি? তারপর মনে চাইলো রাসেল আর শিখা বসে পড়ে, আর অনেক সময় গল্প করে একটা রেস্টুরেন্টে চলে আসে। সবাই একটা টেবিলে বসে। রাসেল যখনই খাবার অর্ডার করতে নিবে তখন পিছন থেকে একজন বলে ওঠে, আর রাসেল তুমি এখানে? তখন সবাই আদনানের দিকে তাকায়, আর নীলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আরে আঙ্কেল, যে এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম, কেমন আছেন? ভালো, তোমরা কেন আসো? আর ভালো আছি। আর আঙ্কেল আসেন, পরিচিত হয়ে নেই। এ হচ্ছে নীল, আমার বন্ধু ভাই, আর এটা আমার বোন নীলের স্ত্রী। স্ত্রী কথাটা শুনে আদনান অবাক হয়ে যায়। ছেলে বিয়ে করেছে আর একটিবারের জন্য বাবাকে বলবে না? এ হলো নীলা, নীলের বোন, আর এ হলো রাফি, নীলার স্বামী, আর এ হলো। বলতে হবে না, আমি জানি ও আমার বউ, মানে গল্পের সেই মেয়ে। রাসেল, তুই এই এনাকে আগে থেকে চিনিস? কখনো বলিসনি তো। চিনি তো, সেই জেলার সাহেব। কিন্তু তুই চিনিস নাকি? কোনো বেঈমানকে কি করে বলতে পারি? বেমান মানে কি, এসব বুঝলাম না তো। আমি বলছি শোনো, নীলা আমার ছেলে মেয়ে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। কি বলেছে এসব? কি, নীল আর নীলাই তাহলে আপনার সেই ছেলে মেয়ে? হ্যাঁ রাসেল, কিন্তু ওনাকে আমরা বাবা বলে মানি না। উনি টাকার জন্য সব করতে পারে। টাকার জন্য আবার বেইমান, ঘটনা কি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বললেই তো সব ক্লিয়ার হয়ে যায়। রাসেল, আমি আজকে একটা সত্য ঘটনা বলবো তো তোমাদের, যেটা আমরা কেউ জানো না। কি কথা? তাহলে শোনো, একদিন আমি আর নীলের আম্মু মাজারে গেছি। তখন নীলা ছোট, ওদের রেখে গিয়েছি। আর আসার সময় ফোনে একটা কল করে আসে, রিসিভ করলেই বলে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা নীলের আম্মু, তুমি একাই ড্রাইভারের সাথে চলে যাও, আমি ওইখান থেকে ঘুরে আসি। ফোন করে কেউ ঘটনা বলল। আচ্ছা, সাবধানে যেও। তারপর আমি সেখানে চলে যাওয়ার জন্য অন্য একটা গাড়িতে উঠেছি। তখন নীলের আম্মু চিৎকার করে ওঠে। আমি পিছনে ফিরে দেখি একটা গাড়ি নীলের আম্মুর গাড়িকে পিছিয়ে দিয়ে চলে গেল। কাছে গিয়ে দেখি কেউ জীবিত নেই। সেদিন থেকেই নীলা আমাকে দেখতে পারে না। ধারণা আমি টাকার লোভে তার আম্মুকে একা রেখে চলে গেছি। আমি পরে জানতে পেরেছি অ্যাক্সিডেন্টটা কেউ ইচ্ছে করে করেছে, আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। কে ছিল সেই লোকটা? আপনি কি তাকে চিনতে পেরেছেন? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে লোকটা আর কেউ না, সে হলো আমার একমাত্র শত্রু বলতে গেলে শিখার বাবা। সে হলো তোমাদের কলেজের প্রিন্সিপাল। এটা শুনে সকলে অবাক। স্যার কিভাবে এই সকল কাজ করতে পারে ভাবতে অবাক লাগে। তাকে দেখে এটা বোঝা যায় না। এসব কথা শুনে নীলা কান্নায় ভেঙে পড়ে। আবার বাবাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতেই থাকে। বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দাও,
আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো তোমার মনের অবস্থা বোঝার চেষ্টা করিনি। আমি কি তোদের সাথে রাগ করতে পারি বল? আমি জানি তোদের একদিন ঠিকই ভুল ভাঙবি, সেদিন ঠিকই বুঝবি। আজ আমি অনেক খুশি। এখানে যেন সবাই খুশির জোয়ারে ভেসে যাচ্ছে, শুধু শিখার মনে হয় কোনো আনন্দ নেই, যেটা রাসেল ঠিক খেয়াল করছে। বাবা, আজকে তোমাদের একটা সত্য কথা বলবো, যা তোমরা কেউ জানো না। মা বল, কি এমন কথা? রাসেল, তোমার মনে আছে কলেজের শিখার সাথে তোমার কখনোই পড়তো না? তুমি ওকে থাপ্পড় মেরেছিলে। তার জন্য শিখা তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে দিয়ে তোমাকে খালি রুমটাই যেতে বলে। আমি ওকে অনেক বোঝানোর পরে শিখা বুঝতে পারে তোমার সাথে ওসব করা ঠিক হয়নি, কিন্তু তখন স্যার এসে, কি ব্যাপার, কাজ যেটা ভেবেছো সেটা না করেই থেমে যাচ্ছ? এটা তো হবে না, তোমাদের এটা করতেই হবে, না হলে তোমাদের পরিবারের ক্ষতির সাথে পরীক্ষায় পাশ করতে পারবে না আমি থাকতে। আর শিখা আমার কথায় রাজি না হলে রাসেলেরও ক্ষতি করব। স্যার দেখেন, আমরা একটা নির্দোষ ছেলের সাথে এটা করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, তাহলে আমি কাজটা শুরু করে দেই। না স্যার, আমি রাজি। আমিও তো ওকে কখনো ছাড়বো না। রাসেল ঠিক বলছো, আমি দেখছি। শিখা কান্না করে যাচ্ছে, কান্না থামাতেই চাচ্ছে না। সবাই অনেকভাবে বোঝাচ্ছে, তবুও থামছে না। সি, আমি সত্য না জেনে একটা মেয়ের সাথে এমন করেছি, এত কষ্ট দিয়েছি জানো। আর কিছু সময় অপেক্ষা করো, তোমার কষ্টের অবসান ঘটবে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। মনে মনে এইভাবে অনেক কথা বলে সবাই বাসায় চলে আসে। বাসায় এসেই রাসেল দেখতে পায় সোফায় তার শ্বশুর শাশুড়ি বসে রাসেলের বাবা মায়ের সাথে কথা বলতেছে। শিখা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এইভাবে কাঁদিস না মা, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তা মা, তুই কেমন আছিস? আপু অনেক ভালো আছি। তোমার মেয়ের জামাই তো আমার কাছে কোনো কষ্টের ছায়াও আসতে দেয় না। তাহলে বলো, ভালো না থেকে উপায় আছে? তোমরা কেমন আছো? শিখার এই কথা রাসেলকে ভাবিয়ে তোলে। শিখা তো সত্যগুলো বলেই দিলেই পারতো, তাহলে বৃদ্ধের আশ্রয় নিল কেন? নাকি আমাকে সত্যি খুব বেশি ভালোবাসে না? কিছু বুঝতেই পারতেছি না। হ্যাঁ মা, আমরাও ভালো আছি। তা বাবা রাসেল, আমাদের ক্ষমা করে দিও। সেদিন রাগের মাথায় না জানি কত কি বলেছি। ভালোই আছি, আর ক্ষমা চাচ্ছেন কেন? আমি আপনাদের সেদিনই ক্ষমা করে দিছি, যেদিন আমি বাড়ি থেকে চলে গেছি। আপনারা আমার গুরুজন, আপনাদের উপর আমার রাগ অভিমান যাই থাকুক না কেন, সেটা ক্ষণিকের জন্য স্থায়ী নয়। এভাবে গল্প করলে কি সবার পেট ভরবে নাকি? আসো সবাই নাস্তা করি। খাবার কথা তো এদের কারো মনে নেই। তারপর যে যে খেতে চায় তারা খেয়ে নিল, কারণ রাসেলরা তো খেয়ে এসেছে একটু আগেই, তাই তাদের তো আর খাবার প্রয়োজন পড়লো না। রাসেল রুমে গিয়ে বসে আছে আর ভাবছে, আমি শিখার সাথে এসব করতে পারলাম কিভাবে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমার কথা ভেবে এইসব করতে বাধ্য হয়েছে। এসে ভাবছে, ঠিক তখনই শিখার রুমে আসে। একটা কথা বলবো, রাখবি? তেমন জোর করবো না, কারণ জোর করার কোনো অধিকার আমার তো আর তোমার উপর নেই। রাসেল ভাবছে, কি এমন কথা যেটা বলার অনুমতি লাগবে? বলো, কি এমন কথা যা বলার জন্য অনুমতি চাইছো? আরে আজকে আবার এই কন্ডাটার কি হলো? তুমি করে বলছি, এর জন্যই তেলাপোকার জুস খাওয়াতে হবে। মনে মনে আজকে তো আমার মা বাবা এসেছে, তাই যদি আমার সাথে ভালো একটু ব্যবহার, মানে তারা যেন বুঝতে না পারে যে তুমি আমাকে মেনে নাওনি, তাহলে তারা অনেক কষ্ট পাবে। বলে শিখা রাসেলের পায়ে পড়ে যায়। রাসেল আর সহ্য করতে না পেরে শিখাকে বুকে জড়িয়ে নেয়। শিখা তো রাসেলের এমন কাণ্ড থেকে হাজার ভোল্টে শক খেয়েছে। তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করে দাও প্লিজ। রাসেলের চোখে পানি, আর শিখার চোখ দিয়ে তো বৃষ্টি পড়ে যাচ্ছে। এজন্য কষ্টের বৃষ্টি না, এক ফোঁটা কষ্টের মাঝে সুখের স্মৃতি। না, তুমি যা করছো সেটা ভুল না। তোমার জায়গায় আমি হলে হয়তো এর থেকে বেশি করতাম। আর ক্ষমা চাইছো কেন? তোমার ওই বুকের বাঁ পাশটায় আমাকে একটু জায়গা দিয়ে দিও, যেন সারা জীবন তোমার সেবা করতে পারি। আরে পাগলি, কাঁদছো কেন? এই বুকটা তোমার জন্য বুক করা সে আগে থেকে। কি তাহলে এতদিন আমাকে কষ্ট কেন দিলে? রাগ অভিমান দিয়ে ভালোবাসাটা ঢাকা পড়ে গেছিল। কান্না করলে তোমাকে পেতনির মতো লাগে। কি আমি পেতনি? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে রাসেল বুকে কিলবুশি মারতে থাকে। তখনই বাইরে থেকে করতালির শব্দ পেয়ে দুজন দুজনকে ছেড়ে দেয়। শিখা তো লজ্জায় শেষ। ভাবি, আশেপাশের মানুষদেরও একটু দেখো,
বলে সবাই হাসতে শুরু করে। আর শিখা তো লজ্জায় দৌড়ে গিয়ে রাসেলের আম্মুকে জড়িয়ে ধরে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমি আবার ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে তোদের বিয়ে দিব। রাসেলের মা, তুমি ঠিকই বলেছো, কাজটা কালকে করলেই ভালো হবে। শিখা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে রুমে চলে যায়। পাগলি মেয়ে লজ্জা পেয়েছে। এভাবে সুখে শান্তিতে পার হয়ে যায় আজকের রাত। সকালে রাসেল ঘুম থেকে উঠতে একটু লেট হয়, কারণ আজকে শিখা অন্য রুমে ছিল, তাই ডাকেনি। মহারাজের ঘুম ভাঙলো তাহলে? আমার আজকে ঘুম হয়নি। কেন গো? আমার জানা মতে ঘুমকে তো আর কেজি ধরে কিনে আনতে হয় না যে তোমার ঘুম হবে না। তুমিও না পারো বটে। আরে তোমার জন্য মোটা সারা রাত ছটফট করেছি, বুকের উপরে খালি খালি লেগেছি। ওরলি আমার বাবুটারে, অনেক কষ্ট পেয়েছো। দাঁড়াও, তোমার জন্য ইঁদুরের স্যুপ করে আনি, তাহলে মনটা ভালো হবে। বলে রাসেল গালে টপ করে একটা কিস দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে রাসেল ভাবে, এটা কি বললো? শিখা কি পাগল হলো নাকি? ইঁদুরের স্যুপ কি মানুষ খায় নাকি? ভাইয়া, কি এত মনোযোগ দিয়ে ভাবিস? আর বলিস না, তোর ভাবি মনে হয় খুশির জন্য পাগল হয়ে গেছে। বলে কিনা আমার জন্য ইঁদুরের স্যুপ, তেলাপোকার জুস, ব্যাং ভর্তা, আরো কত কি বললো খাওয়াবে। আবার নিম পাতার গরম চা। ভাইয়া আয় নিচে চল। তারপর রাসেল নিচে চলে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। রাসেল রুমে বসে আছে, তখন শিখা একটা প্যাকেট নিয়ে আসে। জানো, তাড়াতাড়ি এটা পরে রেডি হো, জর্জ আম্মুর অর্ডার। পারবো তো, তবে তার আগে আমার কিছু পাওনা আছে, সেগুলো পূরণ করো। এই না না, একদম দুষ্টুমি করবে না, এখন বলে দিলাম। না না, সেটা তো হবে না। আমার তো তোমার সাথে দুষ্টুমি করতেই ভালো লাগে। আরো কাছে যাচ্ছে। শিখা দেয়ালের সাথে আটকে যায় আর পিছনে যেতে পারে না। রাসেল শিখার দুটি হাত আটকে ধরে নাকের কাছে নাক আনে। এখন স্পষ্ট জনের নিঃশ্বাসের শব্দ জন শুনতে পাচ্ছে। শিখা চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসও ভারী হয়ে আছে। এজন্য উত্তেজনাপূর্ণ এক চরম রোমাঞ্চকর মুহূর্ত। যেই না রাসেল শিখার টুট নিজের দখলে করতে যাবে, তখনই আমু কখন আসলে? কেমন দিলাম? ফাজিল মাইয়া, তোমার তো মনে হচ্ছে আগে কাছে পাই, তখন সুদে আসলে সব উসুল করে নিব। আমাকে বোকা বানানো, তাই না? রাসেল রেডি হয়ে নেয়। এদিকে শিখাকে পার্লার থেকে কিছু মেয়ে এসে বিয়ে সাজে সাজিয়ে দেয়। আর শিখাকে অপরূপ সুন্দর লাগছে। এমনিতেই পরি, তার উপর বিয়ে সাজ। এমনিতেই বিয়ে সাজে নাকি মেয়েদের একটু বেশি কিউট লাগে। আরে বাহ, আমাদের মামনিটাকে তো অনেক সুন্দর লাগতেছে, কারণ নজর না লাগে। পাশে থেকে জুই বলে ওঠে, আমরা যে একটু সেজেছি সেই দিকে কারো খেয়াল নেই, শুধু ভাবিকেই দেখছে সবাই। আরে মামনি, তোকে অনেক সুন্দর লাগছে, একদম পরি যায়সা। এদিকে রাসেল, নীল, রাফি, আদনান সবাই বসে আছে। আচ্ছা রাসেল, আমি তোমাদের স্যারকে অনেক খুঁজতেছি কিন্তু কোথাও পাইনি, কোথায় গেল সে? রাসেল কথাটা শুনে হাসতে থাকে। এখানে হাসার কি হলো? স্যারের সাথে সব হিসাব শেষ করেছি কেল্লাফাতে। স্যার এখন আকাশে বসে বসে পরিকল্পনা করতেছে কার সাথে কি করা যায়। কি, কখন করলে এটা? তারপর রাসেল সব খুলে বলে। এখন বুঝতে পারলেন তো, নাকি কোনো ভেজাল আছে? ভাইয়া, আমাদের তো সব খুলে বললেন, কিন্তু আপনার পাঠকদের তো বললেন না, তাই তারা রাগ করেছে। তাদেরকেও একটু খুলে বলেন। ও, আমার তো মনেই নেই। তাহলে আপনারা শুনেন। আমি খোঁজ নিয়ে অনেক কষ্টের পর জানতে পারি স্যার এখন পরিত্যক্ত একটা বাড়িতে থাকে, যেখানে সবাই যায় না। আর যাবে বা কিভাবে? এটা তো জঙ্গলের মাঝখানে অবস্থিত। আমি সেখানে গিয়ে দেখি কোনো সিকিউরিটি নেই, শুধু স্যার একাই বসে কি যেন ভাবতেছে। স্যার আমাকে দেখে চমকে ওঠে। আরে রাসেল যে? স্যার, আপনার সাথে একটু হিসাব করতে আসলাম। সেই দিন যা শিখাতে দিয়ে আমার বিরুদ্ধে করিয়েছেন। দেখো, তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, শিখার নীলাল বাবার সাথে শত্রুতাটা ছিল, তাই ওদের ঢাল হিসেবে ব্যবহার করেছি। সরি বাবা। সরি বললে কি সব ঠিক হয়ে যায় নাকি? কথাগুলো বলছে আর রাসেল স্যারকে চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। এ কি, আমাকে বাঁচছ কেন? আর পেট্রোল কেন দিচ্ছ আমাকে? মাফ করে দাও। আমি মাফ করার কি? যান আল্লাহর কাছে মাফ চান। সেখানে তো যাওয়ার জন্য ভিসা এত তাড়াতাড়ি পাওয়া যায় না, কিন্তু আমি ব্যবস্থা করে দিলাম। হ্যাপি জার্নি, বাই বাই। বলে রাসেল আগুন লাগিয়ে চলে আসে। স্যার চিৎকার করে যাচ্ছে, কিন্তু টেপ থাকার কারণে কেউ শব্দ শুনতে পারে না। ভাই তুই একটা মাল মাইরি, কেউ বোঝার আগেই সব শেষ করে দিলি। তোরাও না,
এভাবে অনেক কথাবার্তার মধ্য দিয়ে বিয়ের সকল কার্য শেষ হয়ে যায়। এখন শিখা বাসর ঘরে অনেক বড় একটা ঘোমটা দিয়ে রাসেলের জন্য বসে আছে, কিন্তু রাসেলের আসার কোনো নামগন্ধ নেই। রাগে ফুলতেছে। তখনই রাসেল চুপটি করে রুমে ঢুকে রাসেল অবাক হয়ে যায়, মানে শক খায়, কারণ শিখা তো ঘোমটা ফেলে কোমরে আঁচল গুজে রাগী ভাবে তাকিয়ে আছে। এই বের হো, আমার রুমে তোর কোনো জায়গা নেই, যা বের হো। বলছে আর রাসেলকে ধাক্কা দিচ্ছে বাইরে যেতে। এই রে পাগলি, খেয়ে ফেছে, এখন কি করি? আমার লক্ষ্মী বউ এমন করিস। এত সময় বাইরে কি করলি? আর বলিও না, বন্ধু বান্ধব আসতেই দিচ্ছিল না। যা না, তাদের কাছে যা, তোর আমার কাছে আসতে হবে না, যা বের হ আমার রুম থেকে। এই লক্ষ্মীটি রাগ করছো বুঝি? এই দেখো আমি কানে ধরেছি, আর এমন হবে না। তুমি আমার মনের অবস্থা একটু বোঝো না, যদি বুঝতে তাহলে এইভাবে দূরে থাকতে পারতে না। এভাবে বলিও না গো, তুমি তো আমার সব, তুমি ছাড়া কে আছে আমার? বলেই রাসেল শিখার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। 5 মিনিট পর ছেড়ে দেয়। শিখা হাঁপাচ্ছে। আর একটু হলেই দম বন্ধ হয়ে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম। মেরে ফেলতে চাও নাকি আমাকে? শিখাকে আর কিছু বলতে দেয় না রাসেল, কারণ রাসেল শিখার মুখ বন্ধ করেছে তার ঠোঁট দিয়ে। শিখাও রেসপন্স করছে। এভাবে আবারও মিলিত হয় দুটি দেহ, তার জন্য হারিয়ে যায় ভালোবাসার অতল সমুদ্রের গভীরে। সো দর্শক বন্ধুরা, কেমন ছিল আমাদের আজকের গল্পটি? আমার কাছে কিন্তু এই গল্পটি বেশ ভালোই লেগেছে। যাই হোক, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত।